200টি উট কেনা হলো, তাও আবার পুরো টাকা দিয়ে। কিন্তু একটি শর্ত ছিল, এই উটগুলো পুরুষও হবে না, আবার স্ত্রীও হবে না। এটা কি পাগলামি ছিল, নাকি মোল্লা নাসিরুদ্দিনের কোনো গভীর চাল? আজ আমরা আপনাদের বলবো মোল্লার সেই বুদ্ধির গল্প, যা গরিব মানুষের ভাগ্য রাতারাতি বদলে দিয়েছিল। যদি আপনি পুণ্য আর সততার আসল শক্তি বুঝতে চান, তবে এই গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এই রহস্যময় চুক্তির পেছনে লুকিয়ে আছে মানবতার সবচেয়ে বড় শিক্ষা। স্বাগতম আপনাদের উইজডমের দুনিয়ায়। সূর্যের প্রখর তাপে পৃথিবী যেন পুড়ে ছারখার হয়ে গিয়েছিল। অক্ষের গ্রামের ধুলোমাখা গলিতে দুপুরের নিস্তব্ধতা ছেয়েছিল। মনে হচ্ছিল সময় যেন দারিদ্র্যের বোঝা সহ্য করতে না পেরে থমকে গিয়েছিল। আকাশ থেকে আগুন ঝরছিল এবং মাটি থেকে ওঠা লু হাওয়া শরীরকে চিরে দিচ্ছিল। এই তপ্ত দুপুরে নিজের কাঁচা বাড়ির চৌকাঠে বসে করিম শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল। তার চোখে সেই চকমকানি ছিল না যা একসময় থাকত, বরং সেখানে এখন শুধু গভীর অন্ধকার ছিল, হতাশার, অসহায়ত্বের এবং এমন এক ভয়ের যা তাকে রাতভর ঘুমাতে দিত না। করিম, যে একসময় এই এলাকার একজন সুখী মেষপালক ছিল, আজ নিজের ভাগ্যের মোড়ে দাঁড়িয়ে ভিক্ষা চাওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু তার ভেতরের আত্মসম্মান তাকে হাত পাততে বাধা দিচ্ছিল। তার খামারে যেখানে একসময় ছাগল আর ভেড়ার চিৎকার শোনা যেত, এখন সেখানে শুধু মৃত্যুর মতো নীরবতা। খরা আর রোগে তার পশুদের একে একে গ্রাস করে নিয়েছিল। যেগুলো বেঁচে ছিল সেগুলো ছিল শুধু হাড়ের খাঁচা, যাদের পাঁজরের হাড় বাইরে থেকে দেখা যাচ্ছিল, যেন তারা করিমকে প্রশ্ন করছিল তাদের অপরাধ কি ছিল। বাতাসের এক গরম ঝাপটা এলো আর করিমের ছিঁড়ে যাওয়া কুর্তা উড়িয়ে নিয়ে গেল। সে নিজের শুকনো হাতের তালু দিয়ে মুখ মুছল। ঘাম ছিল না, ছিল শুধু ধুলো। ভেতর থেকে তার স্ত্রীর চাপা কান্নার আওয়াজ আসছিল। হয়তো ছোট বাচ্চাটি খিদে কাঁদছিল আর মা তাকে ভোলানোর ব্যর্থ চেষ্টা করছিল। এই আওয়াজ করিমের বুকে হাতুড়ির মতো বাজছিল। একজন পুরুষের জন্য এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে, যে তার পরিবার ক্ষুধার্ত আর সে চেয়েও কিছু করতে পারছে না। করিম নজর তুলে সামনের শুকনো মাঠের দিকে তাকাল। হে খোদা, তার শুকনো ঠোঁট বিড়বিড় করে উঠল। এ কেমন পরীক্ষা! আমি কখনো কারোর খারাপ চাইনি, নিজের কষ্টের উপার্জন খেয়েছি, তবে এই আজাব কেন? কিন্তু জবাবে ছিল শুধু গরম বাতাসের শোঁ শোঁ শব্দ। তার মনে পড়ল সেই সময়ের কথা যখন তার কাছে 50টিরও বেশি পশু ছিল। গ্রামের মেলায় তার নাম ডাকছিল। মানুষ তার কাছে পরামর্শ নিতে আসত যে পশুদের যত্ন কিভাবে নেওয়া যায়। সেই করিম, যার হাসিতে চত্বর গমগম করত, আজ নিজের ছায়ার থেকেও নজর লুকিয়ে বেড়াচ্ছিল। করিম উঠল। তার পায়ে দুর্বলতা ছিল, হয়তো খিদের কারণে অথবা সাহস ভেঙে যাওয়ার কারণে। সে ভেতরে গিয়ে মটকায় দেখল জল তো ছিল, কিন্তু এক দানা শস্যেও নেই। স্ত্রী তার দিকে তাকাল। সেই চোখে কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু একটি প্রশ্ন, এখন কি হবে? করিম সেই প্রশ্নের সম্মুখীন হতে পারল না। সে কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল। গ্রামের গলিগুলো তাকে কামড়াতে আসছিল। যে রজব কাকার দোকান থেকে সে কখনো ধার চাইত না, আজ সেখান দিয়ে যাওয়ার সময় তাকে মাথা নিচু করতে হল। পাছে রজব কাকা পুরনো ধারের তাগাদানা করে বসেন। দারিদ্র মানুষকে শুধু ক্ষুধার্ত রাখে না, এটি তার অস্তিত্ব, সম্মান আর আত্মাকে ধীরে ধীরে মেরে ফেলে। করিম এই আত্মিক মৃত্যু অনুভব করছিল। হাঁটতে হাঁটতে তার পা গ্রামের বাইরের দিকের সেই পুরনো বটগাছের কাছে গিয়ে থামল। সেখানে কিছু বৃদ্ধ বসে তামাক টানছিলেন। তাদের কথায় মোল্লা নাসিরুদ্দিনের প্রসঙ্গ ছিল। মোল্লার বুদ্ধির কোনো তুলনা নেই, একজন বৃদ্ধ বলছিলেন। শুনেছি কাল তিনি বাদশাহের উজিরকে এমন কথা বলেছেন যে তিনি নিরুত্তর হয়ে গিয়েছেন। হ্যাঁ ভাই, অন্যজন বলল, মোল্লা শুধু উপস্থিত বুদ্ধিমান নন, তার কাছে সব সমস্যার সমাধান আছে, তা আত্মার হোক বা দুনিয়ার। করিম এটা শুনল আর তার পা থমকে গেল। মোল্লা নাসিরুদ্দিন, সে ছোটবেলা থেকে তার গল্প শুনে আসছে। মানুষ বলতো যে মোল্লা পাগলামি আর বুদ্ধিমত্তার সেই সূক্ষ্মরেখার ওপর দিয়ে হাঁটেন যেখানে সাধারণ মানুষের চিন্তা শেষ হয়ে যায়। করিম ভাবল, মোল্লা কি তাকে সাহায্য করতে পারবেন? কিন্তু পরের মুহূর্তেই তার মনে নিজের ছেঁড়া পোশাকের কথা আসলো। মোল্লা তো বড় বড় মানুষের সাথে দেখা করেন, বাদশাহের দরবারে তার কদর আছে। সে একজন গরিব মেষপালক, যার পরনে ভালো কাপড় নেই। সে মোল্লার কাছে কিভাবে যাবে, আর গিয়ে বলবেই বা কি? আমাকে কিছু টাকা দিন। না, তার বিবেক এতে সায় দিচ্ছিল না। কিন্তু তখনই বাড়ি থেকে আসা বাচ্চার কান্নার আওয়াজ তার কানে প্রতিধ্বনিত হল। সেই আওয়াজ তাকে বাধ্য করল। সে ঠিক করল যে সে ভিক্ষা চাইবে না, সে মোল্লার কাছে যাবে পথ খুঁজতে। সে তাকে জিজ্ঞেস করবে যে যখন সততার সাথে পরিশ্রম করার পরেও প্রকৃতি বৈরী হয়ে যায়, তখন মানুষ কি করবে।
সূর্য এখন ডুবো ডুবো, কিন্তু গরম কমেনি। করিম মোল্লার বাড়ির দিকে রওনা হল। মোল্লার বাড়ি গ্রামের অন্য প্রান্তে একটি ছোট পাহাড়ের পাদদেশে ছিল। পথটি পাথুরে ছিল, কিন্তু করিমের পায়ে কোনো যন্ত্রণাই অনুভূত হচ্ছিল না। তার মাথায় হাজার রকমের চিন্তা চলছিল। সে শব্দ জোড়া দিচ্ছিল, ভাঙছিল। সে মহড়া দিচ্ছিল যে মোল্লার সামনে কিভাবে দাঁড়াবে। মোল্লাজি, আমি করিম। না, এটা খুব সাধারণ। মোল্লাজি, আমার ওপর দয়া করুন। না, এটা তো ভিক্ষা চাওয়ার মতো। মোল্লাজি, আমি ব্যবসা করতে চাই। এটা মিথ্যে হবে, কারণ তার কাছে ব্যবসার জন্য একটা ফুটো কড়িও নেই। ভাবতে ভাবতে সে মোল্লার বাড়ির বাইরে পৌঁছে গেল। মোল্লার বাড়ি ছিল সাদাসিদে, না কোনো উঁচু প্রাচীর, না কোনো পাহারাদার। শুধু একটা খোলা উঠান, যেখানে একটি খাট পাতা ছিল, আর কিছু মুরগি দানা খুঁটে খাচ্ছিল। ঘরের ভেতর থেকে সুগন্ধ আসছিল, হয়তো কফি বা কাহওয়া তৈরি হচ্ছিল। করিমের পেট খিদের চোটে কুঁকড়ে যাচ্ছিল, কিন্তু সে পেট শক্ত করে চেপে ধরল। খিদে আজ তার সমস্যা ছিল না। আজ বিষয় ছিল জীবন আর মৃত্যুর মাঝখানের সেই দূরত্ব, যাকে আশা বলে। সে দরজায় কড়া নাড়ল। কেউ আছেন? গলার স্বরে কাঁপুনি ছিল। ভেতর থেকে এক জোরালো আর হাসি খুশি আওয়াজ এলো। দরজা খোলা আছে ভাই, যেই হও ভেতরে এসো। খোদার ঘর আর মোল্লার দরবার কখনো বন্ধ হয় না। করিম এক গভীর শ্বাস নিল, নিজেকে সামলালো আর ভেতরে পা রাখল। সামনে মোল্লা নাসিরুদ্দিন বসেছিলেন। সাদা দাড়ি, মাথায় এক বড় পাগড়ি যা কিছুটা বাঁকা হয়েছিল, আর চোখে এমন এক চকমকানি যা মনের খবর জেনে নেয়। মোল্লার হাতে একটি বই ছিল, যা তিনি করিমকে দেখা মাত্রই বন্ধ করে দিলেন। এসো এসো বন্ধু। মোল্লা এমনভাবে স্বাগত জানালেন যেন তিনি বহু বছর ধরে করিমেরই অপেক্ষা করছিলেন। মুখে ধুলো আর চোখে প্রশ্ন নিয়ে এসেছ। মনে হয় সফর অনেক দীর্ঘ ছিল, পথেরও আর জীবনেরও। মোল্লার এই এক কথায় করিমের ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেল। কি করে এক নজরেই মোল্লা জেনে নিলেন সে কোন পথ দিয়ে এসেছে? করিম ঝুঁকে সালাম করল। আদাব মোল্লাজি, আমি করিম, ওই পাড়ার মাহাল্লা থেকে এসেছি। বসো করিম, আগে একটু জল খাও, তারপর বলো কোন তুফান তোমাকে আমার এই গরিবখানায় টেনে এনেছে। করিম বসল। জলের গ্লাস হাতে নিতেই তার হাত কাঁপতে লাগল। সে এক নিঃশ্বাসে জল খেয়ে নিল। তৃষ্ণা নিতলে সে অনুভব করল তার গলা কতটা শুকনো ছিল। কিছুক্ষণ নীরবতা রইল। মোল্লা তাকে খুঁটিয়ে দেখছিলেন। তার নজরে দয়া নয়, বরং এক গভীর বোধ ছিল। তিনি করিমের ছেঁড়া কাপড় দেখছিলেন না, বরং তার পেছনে লুকিয়ে থাকা সেই মানুষটিকে দেখছিলেন যে কখনো হার মানে না। এখন বলো করিম, মোল্লা নরম সুরে বললেন, কি এমন কথা যা তোমার জিভে এসে আটকে যাচ্ছে? করিম নজর তুলল। তার চোখ ভিজে গিয়েছিল। মোল্লাজি, তার গলা বুঝে আসছিল, আমি একজন মেষপালক, অথবা বলি যে মেষপালক ছিলাম। আমার কাছে পশু ছিল, সুখ ছিল, কিন্তু গত 2 বছরের খরা আর রোগে সব শেষ করে দিল। আমার পশুগুলো মারা গেল, জমানো পুঁজি ওষুধ আর খাবারের পেছনে শেষ হয়ে গেল। এখন অবস্থা এমন যে আমার বাচ্চারা না খেয়ে ঘুমাচ্ছে। করিম থামল। তার মনে হচ্ছিল সে কেঁদে ফেলবে। সে ঠোঁট কামড়ে আবার বলল, আমি সাহায্যের জন্য সব দরজায় কড়া নেড়েছি। মানুষ আগে সাহায্য করেছে, কিন্তু এখন তারা এড়িয়ে চলে। আমি তাদের দোষ দিই না, সবার নিজের সময় থাকে। কিন্তু মোল্লাজি, আমি ক্লান্ত হয়ে গিয়েছি। আমি ভিক্ষা করতে চাই না। আমার হাত পা ঠিক আছে, আমি কঠোর পরিশ্রম করতে জানি, কিন্তু পুঁজি ছাড়া পরিশ্রম কোথায় করব? কার জমিতে লাঙল চালাবো যখন বৃষ্টিই নেই? কার পশু চড়াবো যখন চারণ ভূমিই পুড়ে ছাই? সে তার খালি হাতের তালু মোল্লার সামনে মেলে ধরল। আমার কাছে সততা ছাড়া বিক্রি করার মতো কিছু নেই, কিন্তু বাজারে সততার বদলে কেউ রুটি দেয় না। আপনি জ্ঞানী, দুনিয়া দেখেছেন। আমাকে শুধু একটা পথ দেখান, এমন কোনো উপায় বলে দিন যাতে আমি আমার পরিশ্রম দিয়ে ঘাম ঝরিয়ে পরিবারের পেট ভরাতে পারি। যদি আমাকে ভিক্ষা করতে হয়, তবে হয়তো আমার শরীর বেঁচে থাকবে, কিন্তু করিম মরে যাবে। করিম চুপ হয়ে গেল। উঠানে মুরগিদের দানা খাওয়ার শব্দ ছাড়া সব শান্ত ছিল। মোল্লা নাসিরুদ্দিন নিজের দাড়িতে হাত বোলালেন। তিনি গম্ভীর ছিলেন, কিন্তু তার মুখে চিন্তার কোনো রেখা ছিল না। তিনি কিছু ভাবছিলেন, এমন কিছু যা করিমের চিন্তার বাইরে। মোল্লা উঠে উঠানে পায়চারি করতে লাগলেন। করিমের বুক দুরুদুরু করছিল। মোল্লা কি তাকেও খালি হাতে ফিরিয়ে দেবেন? তিনি কি বলবেন যে খোদার ওপর ভরসা রাখো আর বাড়ি যাও? ভরসা তো তার ছিল, কিন্তু ভরসায় তো পেট ভরে না। অনেকক্ষণ পর মোল্লা ফিরে এলেন আর করিমের ঠিক সামনে বসলেন। তিনি করিমের চোখের দিকে তাকিয়ে বললেন, করিম,
তোমার কথায় ব্যথা আছে, কিন্তু সত্যও আছে। তুমি বললে তোমার কাছে সততা ছাড়া বিক্রি করার মতো কিছু নেই। জি মোল্লাজি। করিম মাথা নিচু করল। ভুল। মোল্লা হঠাৎ জোরে বললেন, তোমার কাছে তা আছে যা এই পৃথিবীর সবচেয়ে ধনী লোকের কাছেও হয়তো নেই। তোমার কাছে নিজের ওপর আর নিজের নিয়তের ওপর বিশ্বাস আছে। আর মনে রেখো করিম, বাজারে সততা হয়তো বিক্রি হয় না, কিন্তু ভাগ্যের বাজারে এর দাম সবচেয়ে বেশি হয়। করিম মোল্লার হেয়ালি মতো কথাগুলো বুঝতে পারছিল না। সে তো শুধু একটা সমাধান চেয়েছিল। মোল্লা হেসে বললেন, আমার কাছে তোমার জন্য একটা চুক্তি আছে। আমি তোমার কাছ থেকে কিছু কিনতে চাই। করিম অবাক হয়ে গেল। কিনবেন? মোল্লাজি, আমি তো বললাম আমার কাছে কিছু নেই। ঘরের বাসন পর্যন্ত বিক্রি হয়ে গিয়েছে। আমার পশুগুলো মারা গিয়েছে। আপনি আমার থেকে কি কিনবেন? মোল্লার হাসি আরও গভীর হল। এক রহস্যময় চকমকানি তার চোখে খেলে গেল। আমি তোমার থেকে তা কিনব যা এখন তোমার কাছে নেই, কিন্তু ভবিষ্যতে হবে। আমি তোমার থেকে তোমার ভবিষ্যৎ কিনতে চাই করিম। করিমের মুখ হাঁ হয়ে গেল। ভবিষ্যৎ? এ কেমন কথা? মোল্লা বলে চললেন, আমি একজন ব্যবসায়ী হতে চাই, কিন্তু পশুদের দেখাশোনা করার সময় আমার নেই। আমার এমন একজন অংশীদার দরকার যে পরিশ্রমী, সৎ আর পশুদের নাড়ি নক্ষত্র জানে। আর আমি তোমার চোখে সেই যোগ্যতা দেখেছি। করিমের বিশ্বাসই হচ্ছিল না। মোল্লা কি তাকে চাকরি দিচ্ছেন? সে জিজ্ঞেস করল, তাহলে কি আমাকে আপনার পশুদের দেখাশোনা করতে হবে? না, মোল্লা মাথা নাড়লেন, আমার কাছে কোনো পশু নেই। আমরা পশু এখন কিনব, বা বলি যে আমি তোমার থেকে পশু কিনব। আমার থেকে? করিম এখন পুরোপুরি বিভ্রান্ত। কিন্তু আমার কাছে তো... আরে ভাই, তুমি বড় বেশি প্রশ্ন করো। মোল্লা হাসতে হাসতে তাকে থামিয়ে দিলেন। শোনো, আমি তোমার থেকে 200টি উট কিনতে চাই। করিমের মনে হলো সে ভুল শুনেছে। 200 উট? মোল্লাজি, আপনি মজা করছেন। এই পুরো গ্রামে মিলিয়ে 200টি উট নেই। আর আমার কাছে তো একটি ছাগল কেনার টাকাও নেই। মোল্লার মুখ একদম গম্ভীর হয়ে গেল, যেন তিনি কোনো বাদশাহর সাথে চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছেন। আমি মজা করছি না করিম, এটা একটা গম্ভীর বাণিজ্যিক চুক্তি। আমি তোমার থেকে 200টি উট কিনব, এখনই, এই মুহূর্তে। করিমের মনে হল মোল্লার মানসিক অবস্থা ঠিক নেই, অথবা তিনি তার দারিদ্র্য নিয়ে মজা করছেন। তার মুখ লাল হতে শুরু করল। মোল্লাজি, আমার দারিদ্র্য নিয়ে তামাশা করবেন না। আমি এখানে সাহায্যের আশায় এসেছি, হাসির পাত্র হতে নয়। মোল্লা করিমের হাত নিজের হাতের মুঠোয় নিলেন। তার ধরাটা ছিল মজবুত আর উষ্ণতায় ভরা। করিম, আমার কথা মন দিয়ে শোনো। আমি তোমাকে নিয়ে তামাশা করছি না। আমি তোমাকে একজন ব্যবসায়ী মনে করছি। আমি তোমাকে 200টি উটের দাম অগ্রিম দেব, এখনই, নগদ। নগদ শব্দটা শুনেই করিমের মাথা ঝিমঝিম করতে লাগল। 200টি উটের দাম, এ তো লাখে লাখে হবে। এ তো একটা গুপ্তধন। কিন্তু উট কোথায়? কিন্তু মোল্লাজি, করিম তোতলাতে তোতলাতে বলল, উট কোথায়? আমি আপনাকে কি দেব? মোল্লা বললেন, তুমি আমাকে উট দেবে, কিন্তু এখন নয়। আর সেই উটগুলো সাধারণ হবে না। আমার একটি শর্ত আছে। আমি তোমার থেকে 200টি উট কিনব পুরো টাকা দিয়ে, কিন্তু সেই উটগুলো পুরুষও হবে না, আবার স্ত্রীও হবে না। ঘটা একদম নিস্তব্ধ হয়ে গেল। করিম মোল্লাকে এমনভাবে দেখল যেন তিনি অন্য কোনো গ্রহের প্রাণী। উট যা পুরুষও নয় আবার স্ত্রীও নয়, এ তো অসম্ভব, কুদরত বা প্রকৃতির বিরোধী। এমন কোনো প্রাণী হয় না। মোল্লাজি, করিম ধীরে ধীরে বলল, এমন কোনো উট হয় না। আপনি আমাকে টাকা দিয়ে ফাঁসাতে চাইছেন। কাল যখন আমি এমন উট দিতে পারবো না, তখন কি আপনি আমাকে জেলে পাঠিয়ে দেবেন? মোল্লা জোরে হেসে উঠলেন। তার হাসিতে ঘরের উত্তেজনা কিছুটা কমল। আরে পাগল, আমি তোমাকে জেলে পাঠাবো কেন? এটা একটা চুক্তি। তোমার কি নিজের পরিশ্রমের ওপর ভরসা আছে? জি, পরিশ্রমের ওপর তো আছে, কিন্তু অসম্ভব বিষয়ের ওপর নেই। এটাই তো কথা, মোল্লা বললেন। আমি তোমাকে অসম্ভবকে সম্ভব করার টাকা দিচ্ছি। দেখো চুক্তি মঞ্জুর আছে কিনা। আমি তোমাকে 200টি উটের দাম এখনই দিচ্ছি। বিনিময়ে তোমাকে ভবিষ্যতে আমাকে 200টি এমন উট দিতে হবে যারা পুরুষও নয়, স্ত্রীও নয়। যতক্ষণ তুমি এই শর্ত পূরণ করছো না, এই টাকা তোমার কাছেই থাকবে। তুমি এটা নিজের ব্যবসা বাড়াতে ব্যবহার করতে পারো। শুধু মনে রেখো, যেদিন তোমার কাছে না পুরুষ না স্ত্রী উট চলে আসবে, আমার ঋণ শোধ করে দিও। করিমের মাথা ঘুরছিল। মোল্লা তাকে এক বিশাল অঙ্কের টাকা দিচ্ছিলেন এমন এক শর্তে যা পূরণ করা অসম্ভব ছিল। এর মানে ছিল মোল্লা আসলে তার থেকে টাকা ফেরতই চাইছেন না, অথবা এর পেছনে কোনো গভীর চাল আছে। মোল্লা নাসিরুদ্দিনকে কেউ বুঝতে পারত না,
কে জানে কাল হয়তো তিনি সত্যিই এমন উট চাইতে চলে আসবেন। কিন্তু করিমের কাছে আর কোনো পথ ছিল না। একপাশেকার ক্ষুধার্ত বাচ্চা, অন্যদিকে মোল্লার এই অদ্ভুত হেয়ালি আর সোনার মুদ্রার ঝনঝনানি। মোল্লা নিজের পকেট থেকে এক ভারী থলি বের করে করিমের সামনে রাখলেন। থলিটা পড়ার আওয়াজ করিমের কানে সঙ্গীতের মতো বাজল। এই আওয়াজ জীবনের ছিল, আশার ছিল। করিম কাপা কাপা হাতে থলিটা ছুল। ওটা ভারী ছিল, অনেক ভারী। এত ধনদৌলত সে আজ পর্যন্ত একসাথে দেখেনি। সে মোল্লার দিকে তাকাল। মোল্লার চোখে একাধারে দুষ্টুমি আর এক গুরুর আশীর্বাদ ছিল। তাহলে কি বলো করিম, তুমি কি আমার এই পাগলামি ভরা চুক্তির জন্য তৈরি? তুমি কি স্বীকার করছো যে তুমি আমাকে 200টি উট দেবে, যা পুরুষও নয়, স্ত্রীও নয়? মোল্লা জিজ্ঞেস করলেন। করিম এক পলকের জন্য চোখ বন্ধ করল। সে তার পরিবারের মুখ মনে করল। সে ভাবল, যদি এটি কোনো চালও হয়, তবুও আমি পরিশ্রম করে এত উপার্জন করে নেব যে এর টাকা ফেরত দিতে পারব। কিন্তু এই মুহূর্তে আমার সাহারার প্রয়োজন। সে চোখ খুলল আর দৃঢ়তার সাথে বলল, মঞ্জুর মোল্লাজি, আমি আপনার চুক্তি স্বীকার করছি। মোল্লা হাসলেন। সাবাস, এই তো হলো কথা। এখন যাও, এই ধন দিয়ে নিজের জন্য নতুন পশু কেন, তাদের পেট ভরাও, নিজের পেট ভরাও, আর কাজে লেগে পড়ো। আর হ্যাঁ, আমার শর্ত মনে রেখো। করিম থলি নিয়ে উঠে দাঁড়াল। তার মনে হচ্ছিল সে কোনো স্বপ্ন দেখছে। সে মোল্লার পায়ে পড়তে গেল, কিন্তু মোল্লা তাকে থামিয়ে দিলেন। ব্যবসায়ীরা কারোর পায়ে পড়ে না, তারা হাত মেলায়, মোল্লা বললেন এবং তাকে জড়িয়ে ধরলেন। করিম যখন মোল্লার বাড়ি থেকে বেরোল, তখন রাত হয়ে গিয়েছিল। আকাশে তারা ঝিকমিক করছিল, ঠান্ডা হাওয়া বইছিল। সেই একই পথ যা আসার সময় তাকে কামড়াতে আসছিল, এখন তা মখমলের মতো মনে হচ্ছিল। তার পকেটে মুদ্রার ভার ছিল, কিন্তু তার মন ছিল হালকা। সে ভাবল, না পুরুষ না স্ত্রী, মোল্লাজি এই পহেলা বা রহস্য যাই হোক না কেন, আপনি আজ করিমকে মরার হাত থেকে বাঁচিয়ে নিলেন। সে দ্রুত পায়ে বাড়ির দিকে ছুটল। তাকে তার স্ত্রীকে এই সুখবর শোনাতে হবে, বাচ্চাদের জাগিয়ে খাবার খাওয়াতে হবে। আজ অক্ষের গ্রামে একটি উনুন আবার জ্বলতে চলেছিল। কিন্তু গল্প এখানে শেষ হয়নি। আসল গল্প তো এখন শুরু হলো। মোল্লা টাকা তো দিয়ে দিলেন, কিন্তু এই শর্ত, না পুরুষ না স্ত্রী, এই শর্ত করিমের এক কোণে খচখচ করছিল। সে কি জানত যে এই শর্ত তাকে আগামী দিনে কোন মোড়ে দাঁড় করাবে? আর মোল্লা নিজের ঘরে বসে হাসছিলেন, কারণ তিনি জানতেন যে তিনি শুধু টাকা দেননি, তিনি এমন এক বীজ বুনেছেন যার ফসল দেখার মতো হবে। করিম বাড়ি পৌঁছল। তার স্ত্রী প্রদীপের টিমটিমে আলোয় তার অপেক্ষা করছিল। করিমের মুখের চকমকানি দেখে সে বুঝে গেল কোনো মিরাকল বা অলৌকিক কিছু ঘটেছে। যখন করিম থলি খুলল আর সোনার মুদ্রা মেঝের ওপর ছড়িয়ে পড়ল, তার স্ত্রীর চোখ দিয়ে জল পড়তে লাগল। এগুলো সুখের অশ্রু ছিল। এই সব মোল্লাজি দিয়েছেন? সে অবিশ্বাসের সাথে জিজ্ঞেস করল। হ্যাঁ, করিম বলল, কিন্তু একটা অদ্ভুত শর্তে। যখন করিম শর্তটি বলল, তখন তার স্ত্রীও অবাক হয়ে গেল। না পুরুষ না স্ত্রী কি করে সম্ভব? করিম হেসে বলল, মোল্লার কথা তিনিই জানেন, আমাদের তো এখন শুধু পরিশ্রম করতে হবে। পরের দিন থেকে করিমের জীবন বদলে গেল। সে সবচেয়ে ভালো জাতের ভেড়া কিনল, সে খাবারের ব্যবস্থা করল, সে দিন রাত এক করে দিল। মোল্লার টাকা তার কাছে শুধু পুঁজি ছিল না, তা ছিল এক আমানত, এক বিশ্বাস। সে গ্রামের অন্য মেষপালকদের জন্য উদাহরণ হতে শুরু করল। যে মানুষগুলো তাকে টিটকারি দিত, এখন তারা তার কাছে পরামর্শ নিতে আসত। সময় কাটতে লাগল। 1 বছর, 2 বছর, করিমের ব্যবসা বাড়তে লাগল। এখন তার কাছে 200 নয়, বরং হাজার হাজার পশু ছিল। সে ধনী হয়ে গিয়েছিল। সে নিজের পাকা বাড়ি বানিয়ে নিয়েছিল। তার বাচ্চারা এখন ভালো কাপড় পরত। কিন্তু প্রতি রাতে ঘুমানোর আগে করিমের মোল্লার সেই শর্ত মনে পড়ত, 200টি উট, না পুরুষ না স্ত্রী। সে ভয় পেত, এই ভেবে যে মোল্লা না আবার চলে আসেন। সে ভাবত, আমার কাছে এখন এত টাকা আছে যে আমি মোল্লার মুদ্রাগুলো ফেরত দিতে পারি। কিন্তু তিনি তো মুদ্রা ফেরত চাননি, তিনি উট চেয়েছিলেন। এই ভয় তাকে আরও বেশি পরিশ্রম করতে প্রেরণা দিত। অন্যদিকে মোল্লা নাসিরুদ্দিন নিজের ঘরে নিজের দিনলিপিতে ব্যস্ত ছিলেন। কখনো কখনো তিনি বাজারে করিমকে দূর থেকে দেখতেন আর হাসতেন, কিন্তু তিনি কখনো করিমের কাছে যাননি বা নিজের শর্তের কথা মনে করিয়ে দেননি। গ্রামের লোকেরাও এই অদ্ভুত চুক্তির ব্যাপারে কথা বলত। কেউ বলতো মোল্লা পাগল হয়ে গিয়েছেন, কেউ বলতো করিম মোল্লাকে ঠকিয়েছে, কিন্তু সত্য কী ছিল তা শুধু মোল্লাই জানতেন। এবং তারপর সেই দিনটি চলে আসল, যেই দিনের ভয় করিমের ছিল, বা হয়তো অপেক্ষা। এক সকালে মোল্লা নাসিরুদ্দিনের একজন সংবাদবাহক করিমের বড় খামারের বাইরে দাঁড়িয়েছিল।
করিমের বুক দুরুদুরু করতে লাগল। সংবাদবাহক বলল, মোল্লাজি আপনাকে মনে করেছেন আর বলেছেন যে চুক্তি পূর্ণ করার সময় চলে এসেছে। করিমের কপালে ঘাম দেখা দিল। তার কাছে দৌলত ছিল, খ্যাতি ছিল, সব ছিল, কিন্তু তার কাছে না পুরুষ না স্ত্রী 200টি উট ছিল না। মোল্লা কি এখন তাকে বরবাদ করে দেবেন? তার সব পরিশ্রম কি ধুলোয় মিশে যাবে? সে ঘাবড়ে গিয়ে ইতিউতি তাকাল। তার কর্মচারীরা তার দিকে তাকাচ্ছিল। করিম এক গভীর শ্বাস নিল। যা হবে দেখা যাবে। সে তার সবচেয়ে ভালো পাগড়ি পরল আর মোল্লার বাড়ির দিকে হাঁটা দিল। সারা পথ মানুষ তাকে দেখছিল। আজ করিমের চালচলনে সেই পুরনো ফকিরি ছিল না, কিন্তু এক নতুন ভয় অবশ্যই ছিল। সে মোল্লার বাড়ি পৌঁছাল। সেই একই উঠান, একই মুরগিগুলো, একই খাট। মোল্লা তামাক টানছিলেন। করিম ঝুঁকে সালাম করল। মোল্লাজি, আপনি ডেকেছিলেন? মোল্লা তামাকের নল একপাশে রাখলেন আর করিমকে আপাদমস্তক দেখলেন। একজন ধনী ব্যবসায়ী, যার মুখে তেজ ছিল। এসো করিম শেঠ। মোল্লা টিপ্পনি কাটলেন। শুনেছি তোমার কারবার অনেক ছড়িয়ে গিয়েছে। সব আপনার দোয়া মোল্লাজি, করিম বিনয়ের সাথে বলল। দোয়া নয়, চুক্তি, মোল্লা মনে করিয়ে দিলেন। আমি 200টি উট কিনেছিলাম, পুরো টাকা দিয়েছিলাম। মনে আছে তো শর্ত? না পুরুষ না স্ত্রী। আমার উটগুলো এখনই চাই। করিমের গলা শুকিয়ে গেল। মোল্লাজি, আমি অনেক চেষ্টা করেছি। আমি দেশ বিদেশের ব্যবসায়ীদের জিজ্ঞেস করেছি, কিন্তু এমন কোনো উট হয় না যা পুরুষও নয় আবার স্ত্রীও নয়। আমি আপনার টাকা সুদসহ ফেরত দিতে তৈরি। আপনি যত ধন চাইবেন আমি দিতে রাজি, কিন্তু ওই উটগুলো। মোল্লার মুখ শক্ত হয়ে গেল। আমার টাকা চাই না করিম, কথা তো কথাই হয়। তুমি চুক্তি করেছিলে, যদি তুমি উট দিতে না পারো তবে এর মানে তুমি প্রতিশ্রুতি ভঙ্গ করেছ, আর প্রতিশ্রুতি ভঙ্গের শাস্তি তো তুমি জানো। করিম কাঁপতে লাগল। মোল্লা কি সত্যিই এত কঠোর হতে পারেন? সেই মোল্লা যিনি এত দয়ালু ছিলেন? তখনই মোল্লা এক অট্টহাসি দিলেন, এত জোরে যে উঠানের মুরগিগুলো ভয় পেয়ে গেল। আরে করিম, তুমি এখনও সেই ভোলা মেষপালকই রয়ে গেলে। বুদ্ধি ব্যবহার করো। আমি বলেছিলাম 200টি উট, যা পুরুষও নয় স্ত্রীও নয়। সত্যি কি এমন কোনো প্রাণী দুনিয়ায় নেই? করিম নাসূচক মাথা নাড়ল। মোল্লা উঠে দাঁড়ালেন। তার চোখে এক অদ্ভুত চকমকানি ছিল। করিম, আজ আমি তোমাকে বলবো সেই উটগুলো কোনগুলো আর কোথায় আছে। আর যখন তুমি জানবে, তখন তুমি অবাক হয়ে যাবে যে সেই উটগুলো তোমার চোখের সামনেই ছিল আর তুমি সেগুলোকে দেখতে পাওনি। মোল্লা করিমের কাছে এলেন আর তার চোখের দিকে তাকিয়ে বললেন, যাও, বাজার থেকে এক বড় আয়না নিয়ে এসো। আমি তোমাকে এক্ষুনি সেই 200টি উট দেখাব, যেগুলো পুরুষও নয় আর স্ত্রীও নয়, এবং সেই উটগুলো অন্য কেউ নয়, বরং। করিমের পা ভারী মনে হলেও সে এক অদ্ভুত দ্রুততার সাথে উঠল। মোল্লার আদেশ ছিল শিরোধার্য। আয়না, এক বড় আয়না। এই শব্দগুলো তার কানে বাজছিল। সে জানত মোল্লা নাসিরউদ্দিন কোনো জাদুকর নন যে আয়না থেকে উট বের করে দাঁড় করিয়ে দেবেন, কিন্তু সে এটাও জানত যে মোল্লার প্রতিটি কথার পেছনে এক গভীর রহস্য থাকে। বাজারের দিকে ছুটতে ছুটতে করিমের মাথা ঘূর্ণিঝড়ের মতো ঘুরছিল। মোল্লা কি তাকে আয়নায় তার বোকামি দেখাতে চান? তিনি কি এটা বোঝাতে চান যে দেখো, এই মুখটিকে, যে এক অসম্ভব শর্ত মেনে নিয়েছিল? বাজারে ভিড় ছিল। দুপুরের রোদ এখন কিছুটা পড়ে এসেছিল, কিন্তু মানুষের আনাগোনা ছিল তুঙ্গে। করিমের মতো একজন বড় ব্যবসায়ীকে এভাবে হন্তদন্ত হয়ে দৌড়াতে দেখে মানুষ অবাক হল। আরে করিম ভাই, কি হয়েছে? কোথাও আগুন লাগলো নাকি? এক দোকানদার আওয়াজ দিল, কিন্তু করিমের থামার সময় ছিল না। সে সরাসরি কাঁচের ব্যবসায়ীর দোকানে পৌঁছল। সবচেয়ে বড় আর সবচেয়ে পরিষ্কার আয়না বের করো, করিম হাঁপাতে হাঁপাতে বলল। ব্যবসায়ী করিমের ঘাবড়ানি দেখে কোনো প্রশ্ন ছাড়াই দোকানের পেছনের অংশ থেকে মানুষের সমান এক বড় আয়না বের করালো। এর ফ্রেমটি ছিল খোদাই করা কাঠের, আর কাঁচটি এত পরিষ্কার যে তাতে বাতাসের ঝাপটাও যেন দেখা যায়। করিম তার 2 চাকরকে ডাকল আর তাদের আয়নাটি তোলার আদেশ দিল। সাবধানে, যদি এতে একটা আঁচড়ও পড়ে তবে আমার জান চলে যাবে, সে সতর্ক করে দিল। চাকররা অবাক হল যে মালিকের আজ কি হয়েছে, কিন্তু তারা চুপচাপ আয়না নিয়ে মোল্লার বাড়ির দিকে রওনা হল। তারা যখন মোল্লার উঠানে পৌঁছাল, তখন সেখানকার দৃশ্য বদলে গিয়েছিল। মোল্লা আর করিমের এই অদ্ভুত চুক্তির খবর বাতাসের মতো পুরো গ্রামে ছড়িয়ে পড়েছিল। না পুরুষ না স্ত্রী উট দেখার জন্য গ্রামের প্রতিটি বাচ্চা, বুড়ো আর জোয়ান মোল্লার বাড়ির বাইরে জমা হয়ে গিয়েছিল। ছাদের ওপর মানুষ চড়ে বসেছিল, দেয়ালের পাশে ভিড় লেগেছিল। সবাই সেই অলৌকিক ঘটনা দেখতে চেয়েছিল, যার প্রতিশ্রুতি মোল্লা দিয়েছিলেন। এমন নিস্তব্ধতা ছিল যে একটা সুই পড়লেও তার আওয়াজ পাওয়া যেত।
করিম কাপা কাপা হাতে আয়নাটি মোল্লার সামনে রাখালো। মোল্লা নাসিরুদ্দিন নিজের জায়গা থেকে উঠলেন। তিনি তার পাগড়ি ঠিক করলেন আর ধীরে ধীরে আয়নার কাছে গেলেন। ভিড়ের মানুষের শ্বাস যেন আটকে ছিল। মোল্লা আয়না দেখলেন না, বরং আয়নায় ফুটে ওঠা করিমের প্রতিবিম্বটি দেখলেন। করিম যে ঘামে ভেজা ছিল, ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল আর হাত জোর করে দাঁড়িয়েছিল। মোল্লা ভিড়ের দিকে তাকিয়ে উদাত্ত কণ্ঠে বললেন, ওহে গ্রামবাসী আর ওহে আমার বন্ধু করিম, তুমি আমার সাথে ওয়াদা করেছিলে যে তুমি আমাকে 200টি এমন উট দেবে যা পুরুষও হবে না আর স্ত্রীও হবে না, আর তুমি ভয় পাচ্ছিলে যে এমন কোনো প্রাণী দুনিয়ায় হয় না। মোল্লা ঘুরলেন আর করিমের কাঁধে হাত রাখলেন। করিম, একটু এই আয়নায় দেখো, তুমি কি দেখতে পাচ্ছ? করিম ভয়ে ভয়ে আয়নায় দেখল। আমি নিজেকে দেখতে পাচ্ছি মোল্লাজি। আরও ভালো করে দেখো, মোল্লা বললেন। তোমার পেছনে কি আছে? আমার পেছনে আমার ঘর আছে, আমার চাকররা আছে, আমার সমৃদ্ধি আছে, করিম ধীরে ধীরে বলল। মোল্লা হাসিমুখে নিজের পকেট থেকে একটি সোনার মুদ্রা বের করলেন আর সেটি বাতাসে ওড়ালেন। মুদ্রাটি রোদে চকচক করে উঠল আর মোল্লার হাতের তালুতে ফিরে আসল। মোল্লা সেই মুদ্রাটি আয়নার সামনে ধরলেন। করিম, মোল্লার কণ্ঠ এখন এক গুরুর মতো গম্ভীর আর গভীর ছিল। আমাকে বলো, এই সোনার মুদ্রাটি কি পুরুষ না স্ত্রী? করিম স্তব্ধ হয়ে গেল। ভিড়ের মধ্যেও এক কানা ঘোষা শুরু হল। করিম তোতলাতে তোতলাতে বলল, মোল্লাজি, সোনার মুদ্রা, এটি তো প্রাণহীন, এর কোনো লিঙ্গ হয় না, এটি পুরুষও নয় আবার স্ত্রীও নয়। মোল্লা অট্ট হাসি দিয়ে উঠলেন। একেবারে ঠিক, আর এগুলোই সেই ঊর্জার চুক্তি আমি করেছিলাম। মনে করো করিম, আমি তোমাকে কি দিয়েছিলাম? আমি তোমাকে 200টি উটের দামের সমান সোনার মুদ্রা দিয়েছিলাম। আমি তোমাকে সেই পুঁজি দিয়েছিলাম যা পুরুষও ছিল না আবার স্ত্রীও ছিল না, কিন্তু তাতে এত শক্তি ছিল যে তা 200 নয় বরং 2000 পশুর জন্ম দিয়েছে। করিমের মুখ হাঁ হয়ে গেল। কথাটি এত সহজ ছিল অথচ কত গভীর। মোল্লা বলে চললেন, ব্যবসায় বন্ধু, সবচেয়ে বড় পশু হল টাকা। এই টাকাই পরিশ্রম করলে বাচ্চা দেয়, যা হলো সুদ আর মুনাফা, আর অলসতা করলে মরে যায়। আমি তোমাকে যে মুদ্রাগুলো দিয়েছিলাম সেগুলো বন্ধা ছিল না, সেগুলো উর্বর ছিল, কিন্তু তাদের কোনো জেন্ডার বা লিঙ্গ ছিল না। আমি তোমাকে বলেছিলাম আমার 200টি উট চাই যারা পুরুষও নয় স্ত্রীও নয়, অর্থাৎ আমার পুঁজি আমার মুনাফার সাথে সেই রূপেই চাই যে রূপে আমি দিয়েছিলাম, সোনার মুদ্রার রূপে। কারণ উট তো বুড়ো হয়ে মারা যাবে, কিন্তু এই সোনা, এই দৌলত যা তুমি কামিয়েছ তা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলবে। করিমের হাঁটু মাটিতে গেঁথে গেল। তার সব ভয়, সব ঘাবড়ানি চোখের জল হয়ে বেরিয়ে আসল। এগুলো ছিল সুখের আর স্বস্তির অস্ত্র। মোল্লা কোনো জাদুকরী পশু চাননি, তিনি শুধু তাকে এক বড় শিক্ষা দিয়েছিলেন। তিনি তাকে শিখিয়েছিলেন যে আসল সম্পদ পশুর সংখ্যায় নয়, বরং সেই পুঁজির উপলব্ধিতে যা আমরা উপার্জন করি। ভিড় থেকে হাততালির আওয়াজ আসতে শুরু করল। ওয়াহ মোল্লাজি ওয়াহ স্লোগান উঠতে লাগল। মানুষ বুঝতে পারল মোল্লা করিমকে কিভাবে ধনী বানিয়েছেন, শুধু টাকা দিয়ে নয়, বরং এমন এক ধাঁধা বা পহেলা দিয়ে যা করিমকে ঘুমাতে দেয়নি, যা তাকে অনবরত পরিশ্রম করতে বাধ্য করেছে। সেই ভয় যে তাকে অসম্ভব উট খুঁজতে হবে, আসলে তাই ছিল করিমের সাফল্যের চাবিকাঠি। যদি মোল্লা সরাসরি টাকা ধার দিতেন তবে হয়তো করিম অলস হয়ে যেত, কিন্তু সেই শর্তটি তাকে সতর্ক রেখেছিল। করিম নিজের চোখের জল মুছল আর উঠে দাঁড়াল। সে তার চাকরকে ইশারা করল। চাকর দৌড়ে গিয়ে এক বড় থলি নিয়ে আসল। করিম সেই থলিটি মোল্লার পায়ে রাখল। মোল্লাজি, করিম বলল, এতে আপনার 200 মুদ্রার বদলে 500 সোনার মুদ্রা আছে। এগুলোই আপনার না পুরুষ না স্ত্রী উট, আর সাথে তাদের মুনাফাও। আপনি আমার জীবন বদলে দিয়েছেন। আপনি আমাকে শুধু টাকা দেননি, আপনি আমাকে মানুষ বানিয়েছেন। মোল্লা থলিটি তুললেন। সেটি ভারী ছিল, কিন্তু তারপর মোল্লা যা করলেন তা সবাইকে চমকে দিল। তিনি থলিটি আবার করিমের হাতেই ধরিয়ে দিলেন। এটা কি মোল্লাজি? করিম জিজ্ঞেস করল। এটা তোমার করিম, মোল্লা শান্তভাবে বললেন। আমি তোমাকে বলেছিলাম যে আমি ভবিষ্যৎ কিনছি, আর আমি তা কিনে নিয়েছি। আজ আমি নিজের চোখের সামনে এক ভীত মেষপালককে একজন বুদ্ধিমান, ধনী আর বিনয়ী ব্যবসায়ীতে পরিণত হতে দেখলাম। আমার চুক্তি পূর্ণ হয়েছে, আমি আমার মুনাফা পেয়ে গিয়েছি। তোমার এই নতুন রূপ, এই সোনা তুমি রাখো, এটি সেই মানুষদের সাহায্যে লাগাও যাদের এর প্রয়োজন আছে, ঠিক যেমন আমি তোমাকে সাহায্য করেছিলাম। করিম মোল্লার পায়ে লুটিয়ে পড়ল। এমন মহত্ব, এমন চিন্তা, এটি শুধু মোল্লা নাসিরুদ্দিনই করতে পারতেন। গল্পটি এখানেই শেষ হতে পারত আর সবাই হাসি মুখে নিজের বাড়ি চলে যেতে পারত। কিন্তু মোল্লার বাড়ি থেকে বেরোনোর সময় যেমনটা ভেবেছিলেন, ভাগ্যের খেলা বড়ই বিচিত্র হয়। যখন আপনি পাহাড়ের চূড়ায় থাকেন তখন সবার নজর আপনার ওপর থাকে, বন্ধুদেরও আবার শত্রুদেরও।
মোল্লার এই অদ্ভুত শর্ত আর করিমের অফরন্ত সম্পদের গল্প বাতাসের ওপর চড়ে গ্রামের সীমানা ছাড়িয়ে গেল। এই খবর শহরের সবচেয়ে লোভী আর নিষ্ঠুর সুবেদার মির্জা গাজীর কানে পৌঁছল। মির্জা গাজী ছিল সেই ব্যক্তি যার নাম শুনলে মানুষ তাদের বাচ্চাদের ঘরের ভেতর লুকিয়ে ফেলত। তার সোনার ক্ষুধা ছিল প্রচুর, কিন্তু তার চেয়েও বেশি তার ছিল অদ্ভুত জিনিসের শখ। যখন মির্জা গাজীর গুপ্তচররা তাকে জানালো যে অক্ষের গ্রামের এক ব্যবসায়ীর কাছে এমন জাদুকরি উট আছে যারা পুরুষও নয় আবার স্ত্রীও নয়, তখন মির্জার চোখে লালসার চকমকানি খেলে গেল। গুপ্তচর মোল্লার ধাঁধার আসল অর্থ বোঝেনি। সে শুধু শুনেছিল যে করিম মোল্লাকে ৫০০টি জাদুকরি উট দিয়েছে। মূর্খ গুপ্তচররা রূপক কথাকে বাস্তবতা মনে করেছিল। জাদুকরি উট। মির্জা নিজের মখমালের গদিতে শুয়ে বিড়বিড় করতে লাগল। যারা পুরুষও নয় আবার স্ত্রীও নয়, এর মানে তারা অমর হবে, অথবা হয়তো তারা সোনার বিষ্ঠা ত্যাগ করে, অথবা তারা আকাশে ওড়ে। তার লোভী কল্পনা তাকে পাগল করে দিল। পরের দিনই মির্জা গাজী তার সৈন্যদের একটি দলকে অক্ষের গ্রামের উদ্দেশ্যে রওনা করাল। আদেশ পরিষ্কার ছিল, করিম আর তার সেই অদ্ভুত উটগুলোকে সম্মানের সাথে অথবা জোর করে দরবারে হাজির করতে হবে। এদিকে করিম মোল্লার বাড়ি থেকে বেরিয়ে নিজের নতুন জীবনের উৎসব পালন করছিল। সে পুরো গ্রামের জন্য এক ভোজের ঘোষণা দিয়েছিল। বড় বড় ডেকচিতে খাবার রান্না হচ্ছিল, বাচ্চারা দৌড়াদৌড়ি করছিল। মোল্লাও এক কোণে বসে হাসছিলেন আর বাচ্চাদের গল্প শোনাচ্ছিলেন। করিমের মনে হচ্ছিল এখন তার জীবনের শুধু শান্তি। তখনই ঘোড়ার খুঁড়ের আওয়াজে মাটি কাঁপতে শুরু করল। ধুলোর এক কুণ্ডলী গ্রামের প্রধান ফটকের দিক থেকে উঠতে দেখা গেল। হাসিঠাট্টার আওয়াজ থেমে গেল। মানুষ ভয় পেয়ে একে অপরের দিকে তাকাতে লাগল। শাহী সৈন্যদের গ্রামে আসা কখনোই শুভ লক্ষণ ছিল না। ঘোড়সাওয়ারদের দলটি বাজার চিরে সরাসরি করিমের বাড়ির সামনে এসে থামল। সবচেয়ে সামনে থাকা সৈন্যটি, যার গোঁপ তলোয়ারের ধারের মতো তীক্ষ্ণ ছিল, চিৎকার করে বলল, করিম সওদাগর কে? করিম ভিড় থেকে বেরিয়ে সামনে আসল। তার বুক দুরুদুরু করছিল। আমি করিম হুজুর, কি সেবা করতে পারি? সৈন্যটি ঘোড়া থেকে নিচেই না তাকিয়ে বলল, সুবেদার মির্জা গাজীর হুকুম, তোমাকে আর তোমার সেই না পুরুষ না স্ত্রী ২০০টি উটকে এক্ষুনি আমাদের সাথে শহরে যেতে হবে। সুবেদার সাহেব সেই দুর্লভ প্রাণীগুলোকে নিজের চোখে দেখতে চান। করিমের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে বুঝতে পারল এক বিরাট ভুল বোঝাবুঝি হয়েছে। সে বোঝানোর চেষ্টা করল, হুজুর, আপনি ভুল বুঝেছেন, ওগুলো কোনো আসল প্রাণী নয়, ওটা তো মোল্লাজির একটা ধাঁধা ছিল। এক সৈন্য কোড়া বাতাসে নাড়াল, আমাদের গল্প শোনাবে না, আমাদের হুকুম দেওয়া হয়েছে, আর আমরা খালি হাতে ফিরব না। যদি উট না থাকে তবে এর মানে তুমি সেগুলো লুকিয়ে রেখেছ। হয় উট নিয়ে চলো, নয়তো নিজের জানের ঝুঁকি নাও। করিম মোল্লার দিকে তাকাল। মোল্লার মুখে এখন আর হাসি ছিল না। তিনি বুঝে গিয়েছিলেন যে এই বুদ্ধির খেলা এখন প্রাণঘাতী মোড় নিয়েছে। মূর্খদের ধাঁধা বোঝানো মানে দেওয়ালের সাথে মাথা ঠোকা। আর মির্জা গাজী তো ছিল মূর্খদের সর্দার, যার কাছে ক্ষমতাও ছিল। সৈন্যটি করিমকে গ্রেফতার করার ইশারা করল। ২ সৈন্য করিমকে ধরে ফেলল। গ্রামবাসী ভয়ে কুঁকড়ে গেল। থামো! মোল্লার জোরালো আওয়াজ প্রতিধ্বনিত হল। মোল্লা ভিড় চিরে সামনে এলেন। সৈন্য, মোল্লা শান্ত স্বরে বললেন, তুমি করিমকে নিয়ে যাচ্ছ, কিন্তু ওই উটগুলোকে সামলানো তোমাদের সাধ্যের বাইরে। সেগুলো খুব নাজুক মেজাজের। সৈন্য মোল্লাকে চিনত। সে কিছুটা শ্রদ্ধা দেখিয়ে বলল, মোল্লাজি, আমরা বাধ্য, সুবেদারের হুকুম, যদি উট না পাওয়া যায় তবে এই করিমের ছাল ছাড়িয়ে নেওয়া হবে। মোল্লা করিমের চোখের দিকে তাকালেন। সেখানে আবার সেই পুরনো ভয় ফিরে এসেছিল। মোল্লা সৈন্যকে বললেন, আমিও তোমাদের সাথে যাব, কারণ ওই উটগুলার লাগাম শুধু আমার কাছেই আছে। করিম একা সেগুলোকে কাবু করতে পারবে না। করিম অবাক হল ঠিকই, কিন্তু সে সাহারাও খুঁজে পেল। মোল্লা আর করিমকে সৈন্যরা ঘিরে ফেলল। ভোজের পরিবেশ বিষাদে পরিণত হল। যে সোনা এবং সম্পদ করিমকে সম্মান দিয়েছিল, এখন সেই সোনাই ভুল বোঝাবুঝির কারণে তার প্রাণের শত্রু হয়ে দাঁড়িয়েছিল। পথ ছিল দীর্ঘ। সারা পথ করিম মোল্লাকে ফিসফিস করে জিজ্ঞেস করতে থাকল, মোল্লাজি, এখন কি হবে? আমরা সুবেদারকে কিভাবে বোঝাব? সে তো কিছুতেই মানবে না যে উটগুলো ছিল সোনার মুদ্রা। তার তো জাদুকরি প্রাণী চাই। সে আমার শিরচ্ছেদ করে ফেলবে। মোল্লা গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, করিম, মনে রেখো, যখন সামনের জন শক্তিশালী এবং মূর্খও হয়, তখন সত্য তাকে হারাতে পারে না। তাকে হারানোর জন্য তার মূর্খতাকেই ব্যবহার করতে হয়। সুবেদারের জাদুকরি উট চাই তো, আমরা তাকে জাদুকরি উটই দেব। কি? করিম চমকে গেল। কিন্তু কিভাবে? আমাদের কাছে তো ভরসা রাখো,
মোল্লা চোখ টিপলেন, যদিও এবার তার চোখে দুষ্টুমির বদলে এক বিপজ্জনক গাম্ভীর্য ছিল। মির্জা গাজীকে লোভে অন্ধ করে দিয়েছে, আর অন্ধকে খাদে ফেলার সবচেয়ে সহজ কাজ। শহরের কেল্লায় পৌঁছানো মাত্রই তাদের সরাসরি দরবারে পেশ করা হল। মির্জা গাজী সিংহাসনে বসে আঙুর খাচ্ছিল, তার পাশে তলোয়ার আর খঞ্জর সাজানো ছিল। তাহলে তুমি করিম, মির্জা তাকিয়ে বলল, আর কোথায় আমার সেই অনন্য উটগুলো? আমাকে দেখাও। যদি ওগুলো সত্যি জাদুকরি হয় তবে আমি তোমাকে মালামাল করে দেব, আর যদি এটি মিথ্যে হয়, সে নিজের তলোয়ারের ওপর আঙুল বোলাল, তবে তোমার টুকরো টুকরো অংশ কুকুরকে খাওয়ানো হবে। করিমের জিভ তালুতে আটকে গেল, সে কিছু বলতে পারল না। তখন মোল্লা নাসিরুদ্দিন এগিয়ে এলেন। আদাব সুবেদার সাহেব, আমি মোল্লা নাসিরুদ্দিন। এই উটগুলো আসলে আমারই ছিল, যা আমি করিমকে দিয়েছিলাম। মির্জা গাজী মোল্লাকে চিনতে পারল। ও মোল্লা, আমি তোমার বুদ্ধির অনেক গল্প শুনেছি, তাহলে এটি তোমারই কারসাজি। কোথায় সেই উট? আমি এক্ষুনি দেখতে চাই। মোল্লা অত্যন্ত রহস্যময় ভঙ্গিতে বললেন, হুজুর, সেই উটগুলো বাইরে আনা সম্ভব নয়, ওগুলো অদৃশ্য, ওগুলো কেবল তাদেরই চোখে পড়ে যারা। মোল্লা জানত বুঝে থেমে গেলেন। যারা কি? মির্জা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল। যারা মনের দিক থেকে সৎ এবং যারা জীবনে কখনো হারাম উপার্জন করেনি। মোল্লা মিথ্যের চাল চাললেন। এটি একটি পুরনো কৌশল ছিল, কিন্তু লোভী মানুষের ওপর প্রায়ই এটি কাজ করে যেত। কিন্তু মির্জা গাজী কোনো সাধারণ মূর্খ ছিল না। সে অট্টহাসি দিয়ে উঠল। মোল্লা, আমাকে বাচ্চার গল্প শোনাবে না। বাদশার নতুন পোশাকের গল্প আমি ছোটবেলায় শুনেছি। তুমি আমাকে বোকা বানিয়ে এটি বলতে চাইছ যে উট আছে কিন্তু আমাকে দেখা যাচ্ছে না, কারণ আমি পাপিষ্ঠ, যাতে আমি লজ্জার ভয়ে বলে দিই যে হ্যাঁ হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। মোল্লার বাজি উল্টো পড়ে গিয়েছিল। মির্জা তার চাল ধরে ফেলেছিল। মির্জার মুখ রাগে লাল হয়ে গেল। তুমি আমার বুদ্ধির অবমাননা করেছ মোল্লা। এখন আমার বিশ্বাস হয়েছে যে কোনো উট নেই। তুমি আর এই করিম মিলে কোনো প্রতারণা করেছ বা জনতাকে বিভ্রান্ত করেছ। মির্জা তার সৈন্যদের আদেশ দিল, এই দুজনকে কাল কুঠুরিতে বন্দি করো। কাল সকালে করিমকে হাতির পায়ের নিচে পিষে ফেলা হবে, আর মোল্লা, তোমাকে বাজারের মাঝখানে চাবুক মারা হবে, যাতে সবাই জানতে পারে সুবেদারকে বোকা বানানোর পরিণাম কি হয়। করিম কাঁদতে লাগল। মোল্লাজি, এটি কি হয়ে গেল? আমরা তো সত্য বলতে যাচ্ছিলাম, তারপর এই। মোল্লাও চিন্তিত ছিলেন। তার পুরনো টোটকা কাজ করেনি। এখন পরিস্থিতি সত্যিই গুরুতর ছিল। জেলের কালকুঠুরি ছিল অন্ধকার এবং দুর্গন্ধময়। রাতের নিস্তব্ধতা যেন তাদের মৃত্যুর ফরমান শোনাচ্ছিল। করিম নিরাশ হয়ে বলল, মোল্লাজি, এখন কোনো অলৌকিক ঘটনাই আমাদের বাঁচাতে পারে। কেন যে আমি সেই 200টি উটের শর্ত মানতে গেলাম? মোল্লা অন্ধকারে বসে কিছু ভাবছিলেন। নিরাশ হয় না করিম, খেলা এখনও শেষ হয়নি। মির্জা চতুর হতে পারে, কিন্তু প্রতিটি চতুর মানুষের একটি দুর্বলতা থাকে, তার ভয়। ভয়? করিম জিজ্ঞেস করল। সে তো কাউকে ভয় পায় না। সে মৃত্যুকে ভয় পায়, মোল্লা ধীরে ধীরে বললেন। আর সে কুসংস্কারে ভয় পায়। তার জাদুকরি উট চাইছিল না, এবার আমরা তাকে এমন জাদু দেখাব যে সে সারা জীবন উটের নাম নিতেও ভয় পাবে। কিন্তু আমরা তো কালকুঠুরিতে বন্দী, আমরা করবটা কি? মোল্লা কালকুঠুরির ছোট জানালা দিয়ে আসা চাঁদের আলোর দিকে তাকালেন। আমাদের সকাল পর্যন্ত সময় চাই, আর আমার কাছে একটি পরিকল্পনা আছে, কিন্তু এতে বিপদ আছে। যদি ভুল হয় তবে মৃত্যু নিশ্চিত। মৃত্যু তো এমনিতেও নিশ্চিত মোল্লাজি। বলুন কি করতে হবে? মোল্লা করিমের কানে কিছু ফিসফিস করে বললেন। পরিকল্পনা শুনে করিমের চোখ ছানা বড়া হয়ে গেল। এটি তো পাগলামি। যদি সুবেদার। এটাই একমাত্র রাস্তা। মোল্লা কথা কেটে দিলেন। সকাল হল, জল্লাদ তাদের নিতে আসল। করিম আর মোল্লাকে দরবারের ময়দানে আনা হলো, যেখানে সাজা দেওয়া হবে। মির্জা গাজী সেখানে উপস্থিত ছিল। হাতি প্রস্তুত ছিল। মির্জা শেষবারের মতো জিজ্ঞেস করল, কোনো শেষ ইচ্ছা, নাকি এখনও সেই জাদুকরি উটের বকবকানি করবে? মোল্লা মাথা তুললেন এবং পুরো শক্তি দিয়ে চিৎকার করে বললেন, থামুন সুবেদার সাহেব, আপনি আমাদের মারতে পারেন, কিন্তু একটি বিশাল অনর্থ হতে চলেছে। আমরা আপনাকে কাল মিথ্যে বলেছিলাম। মিথ্যা? মির্জা ভ্রু কুচকাল। হ্যাঁ, মোল্লা বললেন, সেই উটগুলো অদৃশ্য নয়, ওগুলো আসল, কিন্তু ওগুলো অভিশপ্ত। ওগুলো না পুরুষ না স্ত্রী, কারণ ওগুলোই পৃথিবীর নয়, ওগুলো জিনদের দুনিয়ার। আর ওদের মালিক আমি নই, বরং এক অত্যন্ত বিপজ্জনক জিন, যার নাম ইফরিত আল মৌত। করিম তো কেবল ওদের পাহারাদার ছিল। মির্জা কিছুটা ইতস্তত করল। তাহলে এটি। মোল্লা নিজের কণ্ঠস্বর আরও ভারী করে তুললেন।
যদি আপনি করিমকে মারেন তবে সেই 200টি জিন উট যারা এখন অদৃশ্য হয়ে বাতাসে ঘুরে বেড়াচ্ছে তারা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তারা আপনার পুরো শহরে আগুন লাগিয়ে দেবে। তারা কেবল করিমের কথা শোনে। মির্জা হাসল, কিন্তু তার হাসিতে ঘাবড়ানি ছিল। আবার সেই গল্প। তখনই সংযোগবশত বা মোল্লার কোনো আগে থেকে ঠিক করে রাখা চাল থেকে অথবা হয়তো প্রকৃতির কোনো কারিশমায় আকাশে কালো মেঘ জমতে লাগল এবং বিজলি চমকাল। একটি অদ্ভুত ছায়া সূর্যের সামনে চলে আসল। হয়তো এটি কেবল আবহাওয়ার পরিবর্তন ছিল, কিন্তু টাইমিং একদম সঠিক ছিল। মোল্লা সুযোগ দেখে চিৎকার করে উঠলেন, দেখুন, জিনরা রেগে যাচ্ছে, তারা আসছে তাদের উটদের নিতে। মির্জা ঘাবড়ে গিয়ে নিজের সিংহাসনের উপর দাঁড়িয়ে পড়ল। সে আকাশের দিকে তাকাল। মোল্লা এগিয়ে গিয়ে বললেন, হুজুর, এখনও সময় আছে, করিমকে একটি সুযোগ দিন। সে ওই উটগুলোকে শান্ত করতে পারে, কিন্তু এর জন্য আমাদের জনমানবহীন জঙ্গলে যেতে হবে, যেখানে জিনদের পুরনো ধ্বংসাবশেষ আছে। সেখানেই গিয়ে আমরা ওই উটগুলোকে আবার জিনদের দুনিয়ায় পাঠিয়ে দিতে পারব। যদি আপনি আমাদের মারেন তবে এই শহর শমশান হয়ে যাবে। মির্জা গাজী কুসংস্কারাচ্ছন্ন ছিল। আকাশের রং বদলানো এবং মোল্লার আত্মবিশ্বাস তাকে ভয় পাইয়ে দিল। তার মনে হলো যদি এক রত্তিও সত্য হয় তবে তার রাজ্যপাট চলে যাবে। ঠিক আছে, মির্জা চিৎকার করে উঠল, আমি তোমাদের একটি সুযোগ দিচ্ছি, কিন্তু আমি তোমাদের একা ছাড়ব না। আমার সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি এবং 50 জন সৈন্য তোমাদের সাথে যাবে। যদি তোমরা পালানোর চেষ্টা করো অথবা এটি মিথ্যা প্রমাণিত হয় তবে জঙ্গলেই তোমাদের কবর খোঁড়া হবে। মোল্লা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আপাতত মৃত্যু এড়ানো গেল, কিন্তু এখন তাদের সেই জনমানবহীন জঙ্গলে যেতে হবে যা নিজে এক মৃত্যুর অপর নাম ছিল, আর সেখানে গিয়ে তাদের জিনদের উট দেখাতে হবে যা আসলে ছিলই না। করিম ধীরে ধীরে মোল্লাকে জিজ্ঞেস করল, মোল্লাজি, প্রাণ তো বেঁচে গেল, কিন্তু এখন আমরা জঙ্গলে জিন পাব কোথায়? মোল্লা করিমের দিকে তাকালেন এবং এক রহস্যময় হাসি দিলেন। জঙ্গলে জিন থাকে না করিম, জঙ্গলে ডাকাত থাকে, আর কখনো কখনো ডাকাতরাও জিনদের চেয়ে বেশি কাজের হয়। তাদের দল শহর থেকে বেরিয়ে ঘন ভয়াবহ জঙ্গলের দিকে এগিয়ে চলল। এই জঙ্গল ছিল খুনি ডাকাত শের খানের এলাকা। মোল্লার পরিকল্পনা কি ছিল? তিনি কি রাজকীয় সৈন্য এবং ডাকাতদের নিজেদের মধ্যে লড়িয়ে দিতে চেয়েছিলেন, নাকি তার মাথায় অন্য কোনো জগাখিচুড়ি পাকছিল? যেমনই তারা জঙ্গলের গভীর অংশে পৌঁছল, সন্ধ্যা নামতে শুরু করল। গাছের ছায়াগুলো দীর্ঘ এবং ভয়াবহ হয়ে উঠল। বাতাসে শোঁ শোঁ শব্দ ছিল। হঠাৎ ঝোপঝাড়ের মধ্যে নড়াচড়া হল। ঝোপের পেছন থেকে এক খতরনাক আওয়াজ এলো, থেমে যাও, তোমরা মৃত্যুর এলাকায় পা রেখেছ। আর তখনই মোল্লা চিৎকার করে বললেন, তৈরি থেকো করিম, এবার সেই জাদুকরী উটগুলো নিজেদের আসল রূপ দেখাবে। জঙ্গলের নিস্তব্ধতা এমন ছিল যে একটি ঝরা পাতার শব্দ কোনো বিস্ফোরণের মতো শোনাচ্ছিল। জনমানবহীন জঙ্গল এর এই নাম এমনি এমনি পড়েনি। এখানকার পুরনো শ্যাওলা ধরা ধ্বংসাবশেষ এই সাক্ষ্য দিচ্ছিল যে শতাব্দী আগে এখানে কোনো জনপদ ছিল, যাকে সময়ের ধুলো আর কোনো অজানা অভিশাপ গ্রাস করে নিয়েছে। বাতাসে এক অদ্ভুত বাঁশির মতো শব্দ বাজছিল, যা কানে নয় বরং সরাসরি আত্মায় বিঁধছিল। করিমের পুরো শরীর ঘামে ভিজে গিয়েছিল। ঠান্ডা থাকা সত্ত্বেও তার পাশে মোল্লা নাসিরুদ্দিন দাঁড়িয়েছিলেন একদম শান্ত, যেন তিনি নিজের বাড়ির উঠানে দাঁড়িয়ে আকাশের তারা গুনছেন। তাদের পেছনে মির্জা গাজীর নিষ্ঠুর সেনাপতি ওয়াক্কাস নিজের তলোয়ারের মুঠোর ওপর হাত রেখে দাঁড়িয়েছিল। তার 50 জন সৈন্য ঘিরে দাঁড়িয়েছিল, কিন্তু তাদের চোখেও ভয় পরিষ্কার ফুটে উঠছিল। আর সামনে সামনে ঝোপের পেছন থেকে আসা সেই ভয়াবহ আওয়াজ সবার পা যেন জমিয়ে দিল, থেমে যাও, তোমরা মৃত্যুর এলাকায় পা রেখেছ। এই আওয়াজ কোনো মানুষের গলা থেকে নয়, বরং কোনো গভীর গুহা থেকে আসছে বলে মনে হচ্ছিল, ভারী, খসখসে এবং হুমকিতে ভরা। ওয়াক্কাস নিজের খাপ থেকে তলোয়ার বের করে নিল। ধাতুর ঘর্ষণের শব্দ রাতের নিস্তব্ধতায় প্রতিধ্বনিত হল। কে আছো ওখানে? সামনে আসো, আমরা শাহী ফৌজ, লুকিয়ে আক্রমণ করা কাপুরুষদের কাজ। তখনই জঙ্গলের অন্ধকার থেকে এক অট্টহাস্যের আওয়াজ এলো। এই হাসি এতই ভয়াবহ ছিল যে সৈন্যদের ঘোড়াগুলো অবাধ্য হতে লাগল। ঝোপঝাড়ে নড়াচড়া হল, আর মশালের আলোয় ডজন ডজন আকৃতি ফুটে উঠতে লাগল। তারা গাছের ডালে, ভাঙা দেওয়ালে আর মাটিতে সব দিক থেকে বেরিয়ে আসল। তাদের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল, কেবল তাদের নিষ্ঠুর চোখগুলো জ্বলছিল। তাদের হাতে খোলা তলোয়ার, বল্লাম আর পুরনো আমলের বন্দুক ছিল। আর তাদের মাঝে এক বিশাল কালো ঘোড়ায় সাওয়ার এক ব্যক্তি সামনে এলো।
তার শরীর পাথরের মতো মজবুত ছিল, মুখে একটি গভীর ক্ষতচিহ্ন ছিল যা তার বাম চোখ থেকে চোয়াল পর্যন্ত বিস্তৃত ছিল। এটি ছিল শের খান, এই জঙ্গলের মুকুটহীন রাজা, যার নাম শুনে বড় বড় বীরদের ঘাম ছুটে যেত। শের খান ওয়াক্কাসের দিকে তাকিয়ে বলল, শাহী ফৌজ, এই জঙ্গলে কেবল একটিই শাহী ফরমান চলে, আর সেটি হল আমার তলোয়ারের। তোমরা এখানে নিজেদের মৃত্যু হয়ে এসেছ। সৈন্যদের সংখ্যা ছিল ৫০, কিন্তু ডাকাতদের সংখ্যা ১০০-এর কম মনে হচ্ছিল না। ওয়াক্কাস ঘাবড়ে গেল, তার মনে হল সে একটি জালে ফেসে গিয়েছে। সে মোল্লার দিকে তাকাল, তার চোখে অভিযোগ ছিল, যেন বলছে এটি তোমারই চাল। মোল্লা নাসিরুদ্দিন পরিস্থিতি বুঝে নিলেন। এটি সেই মুহূর্ত ছিল যেখানে একটি ভুল শব্দ মানেই ছিল সবার শেষ। কিন্তু মোল্লা তো মোল্লাই ছিলেন, তিনি বিপদের মাঝেই নিজের সেরা চাল চালতেন। মোল্লা হঠাৎ নিজের ২ হাত বাতাসে তুললেন এবং হো হো করে হাসতে লাগলেন। তার হাসি শের খানের হাসির চেয়েও বেশি রহস্যময় আর পাগলামি ভরা ছিল। সব ডাকাত, সৈন্য, করিম, এমনকি খোদ শের খানও অবাক হয়ে মোল্লার দিকে তাকাতে লাগল। মূর্খ! মোল্লা চিৎকার করলেন, নিজের আঙুল শের খানের দিকে তাক করে। তুমি নিজেকে এই জঙ্গলের রাজা মনে করো? তোমার কি ধারণা আছে তুমি কার সামনে দাঁড়িয়ে আছো? শের খানের মেজাজ বিগড়ে গেল, সে রাগে নিজের ঘোড়া এগিয়ে নিল। বুড়ো, তোর জবান অনেক লম্বা, মনে হয় এটি কাটার সময় চলে এসেছে। জবান কাটার আগে নিজের চোখের পর্দা সরাও শের খান। আমরা এখানে একা আসিনি, আমরা নিজেদের সাথে সেই আপদ নিয়ে এসেছি যাকে কাবু করার জন্য শাহী ফৌজও কম পড়ে গিয়েছে। তুমি কি দেখতে পাচ্ছ না যে আমরা এই সৈন্যদের সাথে নেই, বরং এই সৈন্যরা আমাদের হেফাজতের জন্য নয়, বরং দুনিয়াকে তার থেকে বাঁচানোর জন্য আমাদের সাথে চলছে। করিম পেছন থেকে মোল্লার কুর্তা টানছিল। মোল্লাজি, কি করছেন? সে আমাদের মেরে ফেলবে। কিন্তু মোল্লা তাকে উপেক্ষা করলেন। শের খানের চোখের সন্দেহ জাগল। কোন আপদের কথা বলছিস তুই? মোল্লা নাটকীয় ভঙ্গিতে চারদিকে তাকালেন, তারপর ধীরে ধীরে এক ফিসফিসানি স্বরে বললেন, যা এত জোরে ছিল যে সবাই শুনতে পেল। সেই ২০০টি উট, যারা না পুরুষ না স্ত্রী, জিনদের সেই অভিশপ্ত প্রাণী যাদের খিদে পেয়েছে, আত্মার খিদে। ওয়াক্কাস যে আগে থেকেই মোল্লার জিনদের গল্প শুনে ভয় পেয়েছিল, এই কথায় আরও সিটিয়ে গেল। সে ভাবল, মোল্লা কি সত্যি বলছে? আমরা কি সত্যি কোনো বিপদে আছি? মোল্লা ওয়াক্কাসের ভয় বুঝে নিলেন। এখন তাকে ২ পক্ষ, সৈন্য এবং ডাকাতদের ভয়কে একে অপরের সাথে লড়িয়ে দিতে হবে। শোনো ওয়াক্কাস, মোল্লা সৈন্যদের দিকে ঘুরে চিৎকার করে বললেন, দেখো, আমি বলেছিলাম না যে জিনরা নিজেদের রূপ বদলায়? দেখো এই ডাকাতদের, তোমাদের কি এদের মানুষ মনে হয়? না, এটিই সেই ২০০টি উট যারা মানুষের রূপ ধারণ করেছে। এটি জিনদের মায়াজাল। যদি তোমরা এদের না আটকাও, তবে এরা তোমাদেরই নয়, তোমাদের সুবেদারের পুরো মহল খেয়ে ফেলবে। ওয়াক্কাসের মাথা কাজ করা বন্ধ করে দিল। ভয় মানুষের চিন্তা করার শক্তি কেড়ে নেয়। মোল্লা সেই ভয়ের তারে টোকা দিয়েছিলেন। তার মনে পড়ল কিভাবে মোল্লা দরবানে বলেছিলেন যে উটগুলো অদৃশ্য এবং জিন। এখন মোল্লা বলছেন যে এই ডাকাতরাই সেই উট। ওয়াক্কাসের জন্য এই যুক্তি অযৌক্তিক ছিল, কিন্তু সেই ভয়াবহ জঙ্গলে মৃত্যুর সামনে অযৌক্তিক কথাগুলোই সবচেয়ে বেশি সত্যি মনে হয়। ওদিকে শের খান বিভ্রান্তিতে ছিল। এই বুড়ো কি বকছে? উট, জিন! মোল্লা শেরখানের দিকে ফিরে বললেন, ওহে জিনদের সর্দার, তোমার নাটক বন্ধ করো। আমি তোমাকে চিনে ফেলেছি। তুমি ইফরিত আল মউত। তুমি নিজের আসল রূপে কেন আসছ না? তোমার কি এই শাহী তলোয়ারগুলোকে ভয় লাগে? এটি ডাকাতদের জন্য গালির মতো ছিল। শের খান, যে নিজের বাহাদুরির ওপর গর্ব করত, এই চ্যালেঞ্জ সহ্য করতে পারল না। হামলা! সে গর্জে উঠল, এদের সবার হাড়গোড় আলাগা করে দাও। দেখিয়ে দাও এদের যে শের খানের জঙ্গল জিনদের চেয়েও খারাপ। ওদিকে ওয়াক্কাসও নিজের প্রাণ বাঁচানোর শেষ চেষ্টায় চিৎকার করে আদেশ দিল, সৈন্যরা, এরা মানুষ নয়, শয়তান! হামলা করো, নিজের জীবনের জন্য লড়াই করো। আর দেখতে দেখতে সেই জনমানবহীন জঙ্গল যুদ্ধের ময়দানে পরিণত হল। তলোয়ারের ঝনঝননি, গুলি চলার শব্দ আর আর্তচিৎকার চারদিকে ছড়িয়ে পড়ল। ধুলো আর ধোঁয়ার কুণ্ডলিতে কে কার শত্রু তা চেনা দায় হয়ে পড়ল। মোল্লা সঙ্গে সঙ্গে করিমের হাত ধরলেন। এটাই সুযোগ, পালাও! তারা দুজনে যুদ্ধের এই তাণ্ডবের মাঝখান দিয়ে নিচু হয়ে হামাগুড়ি দিয়ে একটি পুরনো ভাঙা গম্বুজের আড়ালে চলে গেলেন। করিম হাঁপছিল। মোল্লাজি, আপনি তো কেয়ামত ঘটিয়ে দিলেন। এখন আমরা কোথায় যাব?
যদি ওয়াক্কাস জেতে তবে আমাদের মেরে ফেলবে, আর যদি শের খান জেতে তবে আমাদের লুট করবে। মোল্লা একটি দেয়ালের পেছনে বসে শান্তভাবে নিজের পাগড়ি ঠিক করছিলেন। করিম, যখন দুই হাতি লড়াই করে তখন পিঁপড়েদের পিষ্ট হবার ভয় থাকে, কিন্তু বুদ্ধিমান পিঁপড়ে সেই সুযোগেই নিজের রাস্তা বানিয়ে নেয়। দেখো, ভালো করে দেখো। মোল্লা যুদ্ধের ময়দানের দিকেই ইশারা করলেন। শাহী সৈন্যরা, যারা সংখ্যায় কম ছিল এবং মনে মনে ভীত ছিল, তারা ডাকাতদের বন্য আক্রমণের সামনে টিকতে পারছিল না। ডাকাতরা এলাকার ইঞ্চি ইঞ্চি জায়গা চিনত। তারা গাছ থেকে লাফ দিচ্ছিল, গর্ত থেকে বেরিয়ে আসছিল। ওয়াক্কাসের সৈন্যরা একে একে পড়ে যাচ্ছিল। মোল্লাজি, ওয়াক্কাস হারছে, করিম কাঁপতে কাঁপতে বলল। হ্যাঁ, মোল্লা বললেন, আর এটাই আমাদের সমস্যার অর্ধেক সমাধান। মির্জা গাজীর সেনাপতি মারা যাবে অথবা পালিয়ে যাবে। এর মানে হলো সুবেদারকে খবর দেবার মতো কেউ থাকবে না যে আমরা উট দেখাতে পেরেছি কিনা। সুবেদার এটাই ভাববে যে জিনরা সবাইকে খতম করে দিয়েছে। কিন্তু শের খান, করিম জিজ্ঞেস করল, সে তো আমাদের ছাড়বে না। তখনই এক জোরালো বিস্ফোরণ হল। ওয়াক্কাস দেখল তার পরাজয় নিশ্চিত। সে তার বেঁচে থাকা সৈন্যদের পিছু হটার ইশারা দিল। পালাও, এরা শয়তান, এদের ওপর তলোয়ারের কোনো কাজ হয় না। ওয়াক্কাস, যে কুসংস্কারে পুরোপুরি ডুবে দিয়েছিল, নিজের ঘোড়া ঘুরিয়ে জঙ্গলের বাইরে ছুটল। তার পেছনে গুটি কয়েক সৈন্য প্রাণ নিয়ে পালাল। ময়দান এখন শের খানের হাতে। মাটিতে লাশ পড়েছিল। শের খানের রাগ এখনও শান্ত হয়নি। সে নিজের ঘোড়া থেকে নামল এবং রক্তমাখা তলোয়ার নিয়ে সরাসরি সেই গম্বুজের দিকে এগিয়ে আসল, যেখানে মোল্লা আর করিম লুকিয়েছিলেন। তার ডাকাত সঙ্গীরা তাদের ঘিরে ফেলল। শের খান মোল্লার গলায় তলোয়ার রাখল। তার চোখে রক্ত নেমে এসেছিল। তাহলে জাদু কর, সে দাঁত কিরমির করে বলল। শাহী ফৌজ তো পালিয়ে গেল। এখন তুই আমাকে বল, এই উট আর জিনদের নাটক কি ছিল? তুই আমার সময় নষ্ট করেছিস আর আমার লোকদের বিপদে ফেলেছিস। এখন আমাকে একটি কারণ বল, কেন আমি তোর মাথা ধর থেকে আলাদা করব না? করিম নিজের চোখ বন্ধ করে নিল। তার মনে হলো এটাই শেষ। কিন্তু মোল্লা নাসিরুদ্দিনের চোখে ভয় ছিল না, বরং এক অদ্ভুত চকমকানি ছিল। তিনি ধীরে ধীরে শেরখানের তলোয়ারের ধারটি নিজের আঙুল দিয়ে সরিয়ে দিলেন। শেরখান, মোল্লা অত্যন্ত শান্ত স্বরে বললেন, যদি তুমি আমাকে মেরে ফেলো তবে তুমি সেই ধনভাণ্ডারটি চিরকালের জন্য হারিয়ে ফেলবে, যা খোঁজার জন্য আমি শাহী ফৌজকে ধোঁকা দিয়ে এখানে নিয়ে এসেছিলাম। ধনভাণ্ডার? শেরখান শব্দটা শুনতেই থমকে গেল। প্রতিটি ডাকাতের দুর্বলতা হল সোনা। কোন ধনভাণ্ডার? শাহী ফৌজ তো তোকে গ্রেফতার করে নিয়ে আসছিল। এটাই তো তোমরা বোঝনি। মোল্লা নাসিরুদ্দিন হাসলেন। তোমার কি মনে হয় মোল্লা নাসিরুদ্দিনের মতো বুদ্ধিমান মানুষ কোনো পরিকল্পনা ছাড়া গ্রেফতার হবে? আমি ইচ্ছে করেই নিজেকে গ্রেফতার করিয়েছি। আমি ইচ্ছে করেই তাদের অদৃশ্য উটদের গল্প শুনিয়েছি, যাতে তারা আমাকে এই জঙ্গলে, এই ধ্বংসাবশেষ পর্যন্ত নিয়ে আসে। শেরখান নিজের তলোয়ার নিচে নামাল, কিন্তু তার ধরা ঢিলা হল না। পরিষ্কার করে বল বুড়ো, ধাঁধা শোনাবি না। মোল্লা করিমের দিকে তাকালেন। করিম, তোমার কি মনে আছে আমি না পুরুষ না স্ত্রী উটের কথা বলেছিলাম? করিম হ্যাঁ সূচক মাথা নাড়ল, যদিও সে কিছুই বুঝতে পারছিল না যে মোল্লা এখন কোন নতুন গল্প ফাঁদছেন। মোল্লা শেরখানের চোখের দিকে তাকালেন। শেরখান, না পুরুষ না স্ত্রী উটের মানে জানো? এটি একটি পুরনো গোপন সংকেত। প্রাচীনকালে এই জঙ্গলের রাজা নিজের অফুরন্ত সম্পদ এক গোপন তলার কুঠুরিতে লুকিয়ে রেখেছিলেন, আর সেই ধনের চাবি তিনি একটি ধাঁধায় বেঁধেছিলেন। সেই সওয়ারি যে বোঝা বয়, কিন্তু না বাচ্চা জন্ম দেয়, না দুধ দেয়। মোল্লা জঙ্গলে থাকা ডাকাতদের খচ্চরগুলোর দিকে ইশারা করলেন। ভাগ্যক্রমে ডাকাতদের কাছে ঘোড়া কম আর খচ্চর বেশি ছিল, কারণ পাহাড়ি রাস্তায় খচ্চর বেশি কার্যকর হয়। দেখো, ওই প্রাণীগুলোকে, মোল্লা বললেন। খচ্চর না পুরুষের মতো প্রজনন করতে পারে, না স্ত্রীর মতো। তারা প্রকৃতির সেই কারিশমা যারা বংশ বাড়ায় না। এগুলোই সেই উট যার উল্লেখ ধাঁধাই ছিল। আর এই জঙ্গল, এই ধ্বংসাবশেষ, এটাই সেই জায়গা যেখানে সেই ধন পোতা আছে। শেরখান আর তার সঙ্গীদের নজর নিজেদের খচ্চরগুলোর ওপর আটকে গেল। তাদের মনে হল তারা শতাব্দী ধরে যে সাওয়ারির ওপর বসেছিল সেটিই কোনো রহস্যের চাবি। তাহলে ধন কোথায়? শেরখান অস্থির হয়ে জিজ্ঞেস করল। মোল্লা ধ্বংসাবশেষের মাঝখানে অবস্থিত এক পুরনো জরাজীর্ণ মিনারের দিকে ইশারা করলেন। আমার হিসাব অনুযায়ী ওই মিনারের নিচে একটি রাস্তা আছে, কিন্তু সেই রাস্তা কেবল তখনই খোলে যখন... মোল্লা জানুদ বুঝেই থেমে গেলেন। যখন কি? শেরখান চিৎকার করে উঠল।
যখন কোনো এমন মানুষ সেখানে যায় যে মৃত্যুকে ধোঁকা দিয়েছে। মোল্লা বললেন, আর আজ শাহী ফজ থেকে বেঁচে আমরা আর তোমরা দুজনেই মৃত্যুকে ধোঁকা দিয়েছি। শের খান লোভে অন্ধ হয়ে গেল। সে তার লোকদের আদেশ দিল, মশাল জ্বালাও, ওই মিনারের দিকে চলো। যদি ধন পাওয়া যায় তবে মোল্লা তোকে আমি নিজের সমান অংশ দেব, কিন্তু যদি এটি মিথ্যে বেরোয়। সে নিজের গলার ওপর হাত বোলাল। ইশারা পরিষ্কার ছিল। করিম মোল্লার কানে ফিসফিস করে বলল, মোল্লাজি, ওখানে কোনো ধন নেই, আমরা মারা যাব, আপনি তাদের ভুল পথে গুহায় নিয়ে যাচ্ছেন। মোল্লা ধীরে ধীরে জবাব দিলেন, করিম, কখনো কখনো খালি গুহাতেও প্রতিধ্বনি হয়, যা সিংহকে ভয় দেখাতে পারে। শুধু আমার সাথে চলো, আর আমি যেমনটা বলি তেমনটা করো। তারা সবাই মিনারের কাছে পৌঁছল। এটি একটি পুরনো স্থাপত্য ছিল, যার দেওয়াল ধসে পড়েছিল। মাটিতে বড় বড় পাথর ছড়িয়ে ছিটিয়েছিল। মোল্লা একটি বিশেষ পাথরের দিকে ইশারা করলেন, যার উপর কিছু অদ্ভুত চিহ্ন তৈরি হয়েছিল। আসলে সেই চিহ্নগুলো বাতাসার বৃষ্টির কারণে তৈরি হয়েছিল, কিন্তু মশালের আলোয় সেগুলো কোনো প্রাচীন লিপির মতো লাগছিল। এটা সরাও, মোল্লা আদেশ দিলেন। 4 জন হৃষ্টপুষ্ট ডাকাত মিলে সেই ভারী পাথরটিকে সরাল। পাথর সরতেই মাটির নিচে এক গভীর কালো গর্ত দেখা গেল। সেখান থেকে পচা বাতাসের একটা ঝাপটা বেরিয়ে আসল। সবাই পিছিয়ে গেল। শেরখান মশালটি সামনে নিল। সিঁড়ি আছে, সে বলল, নিচে যাওয়ার রাস্তা আছে। মোল্লা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি তো কেবল আন্দাজে বলেছিলেন যে ধ্বংসাবশেষে প্রায়ই ভূগর্ভস্থ ঘর থাকে, কিন্তু ভাগ্য তার সহায় ছিল। এখন চ্যালেঞ্জ ছিল নিচে কি আছে। আগে তুমি যাবে, শেরখান মোল্লা আর করিমকে ধাক্কা দিল। মোল্লা আর করিম সাবধানে সিঁড়ি দিয়ে নিচে নামলেন। তাদের পেছনে শের খান আর তার কিছু প্রধান লোক ছিল। নিচে একটি বড় হলঘর ছিল, যার ছাদ অনেক উঁচু। দেয়ালে মাকড়সার চাল ছিল, আর কোণে বাদুড় ঝুলেছিল। কিন্তু সেখানে কোনো সোনা ছিল না, কোনো হিরে জহরত ছিল না, শুধু ধুলো বালি আর কিছু পুরনো ভাঙা মটকা। শের খানের মুখ রাগে লাল হয়ে গেল। তার আওয়াজ গুহায় প্রতিধ্বনিত হল, ধোঁকা, তুই আবার মিথ্যে বললি, এখানে ধুলো ছাড়া কিছুই নেই। সে নিজের তলোয়ার তুলে নিল। করিম ঘাবড়ে গিয়ে মোল্লার হাত ধরে ফেলল। তখনই মোল্লার নজর হলঘরের অন্য প্রান্তে পড়ল। সেখানে দেয়ালে একটি বড় ছবি ছিল, যা ধুলোয় ঢাকা ছিল, কিন্তু তার কিছু অংশ দেখা যাচ্ছিল। মোল্লা দৌড়ে গিয়ে নিজের পাগড়ির খুঁট দিয়ে সেই ছবিটিকে পরিষ্কার করলেন। ধুলো সরতেই সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। ছবিতে এক রাজা আঁকা ছিল, যে নিজের সিংহাসনে বসেছিল, আর তার পায়ের কাছে সেই প্রাণীগুলো আঁকা ছিল, খচ্চর, আর রাজার হাতে একটি মানচিত্র ছিল। কিন্তু সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় ছিল এই যে রাজার মুখ হুবহু মির্জা গাজীর মতো লাগছিল, অথবা হয়তো তার পূর্বপুরুষের মতো। এটি কি? শের খান অবাক হয়ে জিজ্ঞেস করল। মোল্লার মাথা বিদ্যুতের মতো খেলল। তাকে এক নতুন কাহিনী, এক নতুন জাল বুনতে হবে, যা তাদের প্রাণ বাঁচাতে পারে। মোল্লা গম্ভীর কণ্ঠে বললেন, এই ধন সোনা দানার নয়, এই ধন হল রহস্যের। এই ছবি প্রমাণ করে যে মির্জা গাজীর পরিবার আসলে রাজবংশের রক্ত নয়, তারা বিশ্বাসঘাতক। এই ছবি বলছে যে আসল উত্তরাধিকারী অন্য কেউ। শের খান, যে সবসময় সরকার এবং সুবেদারের বিরুদ্ধে ছিল, সে এই বিষয়ে আগ্রহী হয়ে উঠল। বিশ্বাসঘাতক মানে সুবেদারের সিংহাসন অবৈধ? একেবারে, মোল্লা জোশ নিয়ে বললেন। আর যদি এই প্রমাণ বাদশাহ সালামত পর্যন্ত পৌঁছে যায়, তবে মির্জা গাজীর শিরচ্ছেদ করা হবে। ভাবো শের খান, যদি তুমি এই প্রমাণ বাদশাকে দাও, তবে তোমাকে ডাকাত নয় বরং দেশপ্রেমিক মানা হবে। তুমি পুরস্কার পাবে, ক্ষমা পাবে, আর হয়তো সুবেদারিও। এটি একটি বিশাল বাজি ছিল। মোল্লা শের খানের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাকে জাগিয়ে তুলছিলেন। শের খান ভাবনায় পড়ল, সোনা ফুরিয়ে যায়, কিন্তু ক্ষমতার নেশা আলাদা হয়। সে ছবিটিকে ভালো করে দেখল। তার বিশ্বাস হতে লাগল যে এটি তার জীবনের সবচেয়ে বড় সুযোগ। কিন্তু আমরা এটি প্রমাণ কিভাবে করব? শের খান জিজ্ঞেস করল। এটি তো কেবল একটি ছবি। ভালো করে দেখো। মোল্লা ছবিতে রাজার হাতে থাকা মানচিত্রের দিকে ইশারা করলেন। ওই মানচিত্রে একটি জায়গায় লাল চিহ্ন আছে, আর সেই জায়গাটি এই জঙ্গলেরই একটি গুহা। আসল ধন, সেই সোনার ধনভাণ্ডার ওখানে আছে। এই ছবি তো কেবল একটি সংকেত। মোল্লা আবারও সময় কিনে নিয়েছিলেন। এখন তাদের সেই লাল চিহ্নের জায়গাটি খুঁজতে হবে, যা ছবিতে হয়তো ছিলই না, শুধু মোল্লার কথায় ছিল। কিন্তু তখনই হল ঘরের কোণা থেকে একটি গোঙানির আওয়াজ এলো। সবাই চমকে গেল। মশালের আলো সেই কোণে পড়ল। সেখানে জিঞ্জিরে বন্দী হয়ে থাকা এক বৃদ্ধ লোক শুয়েছিল। তার চুল আর দাড়ি মাটি ছুঁয়েছিল। সে হাড়ের খাঁচা হয়ে গিয়েছিল। জল! বৃদ্ধটি ক্ষীণ কণ্ঠে চাইল।
শেরখানের লোকেরা দৌড়ে তার কাছে গেল। তাকে জল খাওয়ানো হলো। বৃদ্ধটি কাঁপতে কাঁপতে চোখ খুলল। সে মোল্লাকে দেখল, তারপর শেরখানকে। তোমরা কারা? বৃদ্ধটি জিজ্ঞেস করল। মোল্লা এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, বাবা, আপনি কে? আর এই জনমানবহীন ভূগর্ভস্থ কুঠুরিতে বন্দি কেন? বৃদ্ধটি যা বলল তা সবার গায়ে লোম খাড়া করে দিল। আমি এই রাজ্যের আসল উজির, যাকে মির্জা গাজী ২০ বছর আগে মারিয়ে দিয়েছিল। অন্তত দুনিয়া এটাই জানে। সে আমাকে এখানে বন্দি করে রেখেছিল কারণ আমি তার এমন একটি রহস্য জানি যা তার পুরো সাম্রাজ্যকে ছাই করে দিতে পারে। মোল্লার করিম একে অপরের দিকে তাকালেন। মোল্লার বানানো গল্প সত্যি প্রমাণিত হচ্ছিল। প্রকৃতিও কখনো কখনো মোল্লার ঠাট্টাকে বাস্তবে পরিণত করে দিত। রহস্য? শেরখান জিজ্ঞেস করল। কেমন রহস্য? বৃদ্ধটি কাস্তে কাস্তে বলল, মির্জা গাজী সেই মানুষ নয়। সে কালো জাদু করে, আর তার সমস্ত শক্তি, তার সমস্ত দৌলত ওই ২০০টি জীবিত মূর্তির মধ্যে আছে, যাদের সে মহলের নিচে লুকিয়ে রেখেছে। যদি ওই মূর্তিগুলো ধ্বংস হয়ে যায়, তবে মির্জার ধুলোয় মিশে যাবে। মূর্তি? মোল্লা অবাক হয়ে জিজ্ঞেস করলেন। সেই মূর্তিগুলো কি উটের আকারের? বৃদ্ধটি মাথা নাড়ল। হ্যাঁ, সোনার উট, যার মধ্যে সে মাংস বা শিশুদের আত্মা বন্দি করে রেখেছে। ওটিই তার অমরত্বের উৎস। করিমের মুখ হাঁ হয়ে গেল। তাহলে ২০০টি উটের কথা সত্যিই ছিল, কিন্তু অন্যভাবে। মোল্লার মুখে এক কঠোরতা চলে আসলো। এখন এটি কেবল প্রাণ বাঁচানোর খেলা ছিল না, এখন এটি মন্দকে খতম করার লড়াই হয়ে দাঁড়িয়েছিল। মোল্লা বুঝে নিয়েছিলেন যে তার নির্দোষ শর্তটি একটি বিশাল পাপের পর্দা ফাঁস করে দিয়েছে। শেরখান মোল্লার ডাকাত সর্দারের দিকে ঘুরে বললেন। এখন তার কণ্ঠে কোনো ছলনা ছিল না, কেবল নেতৃত্ব আর তেজ ছিল। শেরখান ধনের ক্ষুধার্ত হতে পারে, কিন্তু সে শয়তানের গোলাম নয়। মোল্লা, আমরা তোমার সাথে আছি। আজ রাতে মির্জা গাজীর মহল কাঁপবে। পরিকল্পনা শুরু হল। মোল্লা, করিম, শেরখান আর তার ১০০ খুনি ডাকাত এবং তাদের সাথে সেই বৃদ্ধ উজির, যে মহলের গোপন রাস্তাগুলো চিনত। তারা জঙ্গল থেকে বেরিয়ে আসল। রাতের ৩য় প্রহর ছিল। আকাশে চাঁদ মেঘের পেছনে লোকচুরি খেলছিল। করিম, যে এক সাধারণ মেষপালক ছিল, এখন এক বিপ্লবের অংশ হয়ে গিয়েছিল। সে মোল্লার দিকে তাকাল। মোল্লাজি, করিম ঘোড়ায় চড়তে চড়তে বলল, আমি আপনার কাছে ২০০টি উট চেয়েছিলাম। আপনি আমাকে জঙ্গল, ডাকাত, ধনভাণ্ডার আর এখন একটি যুদ্ধ দিয়ে দিলেন। এটিও কি আপনার সেই শর্তের অংশ ছিল? মোল্লা হাসলেন। বাতাসে তার সাদা দাড়ি উড়ছিল। করিম, জীবন এমন এক বাজার যেখানে আমরা চাই একরকম আর পাই অন্যরকম। কিন্তু যা পাওয়া যায়, যদি তাকে সঠিক নিয়তে গ্রহণ করো, তবে সেটিই সবচেয়ে বড় সম্পদে পরিণত হয়। এখন প্রশ্ন এটি নয় যে উট পুরুষ না স্ত্রী। প্রশ্ন এটি যে আমরা কি ওই সোনার উটগুলোকে গলিয়ে স্বাধীনতার নতুন রূপ দিতে পারব? মহলের দেওয়াল এখন দেখা যাচ্ছিল। শহর ঘুমিয়েছিল, অজানায় যে সকাল হওয়ার আগে সেখানকার ভাগ্য বদলাতে চলেছে। কিন্তু যেমনই তারা শহরের দরজার কাছে পৌঁছল, একটি অদ্ভুত ঘটনা ঘটল। শহরের দরজাগুলো খোলা ছিল, আর সেখানে কোনো পাহারাদার ছিল না। নিস্তব্ধতা এত গভীর ছিল যে সেটি কোনো আর্তচিৎকারের চেয়েও বেশি ভয়ঙ্কর লাগছিল। বৃদ্ধ উজির ফিসফিস করে বলল, এটি একটি ফাঁদ। মির্জা জেনে গিয়েছে যে আমরা আসছি। মোল্লা ঘোড়া থামানোর ইশারা করলেন। থামো। যদি দরজা খোলা থাকে, তবে এর মানে হল অভ্যর্থনার প্রস্তুতি সম্পূর্ণ। কিন্তু অভ্যর্থনা ফুল দিয়ে হবে নাকি কামান দিয়ে, তা দেখা বাকি। শেরখান জিজ্ঞেস করল, তাহলে এখন কি করব? পিছিয়ে যাব? পিছিয়ে যাওয়ার জন্যে আমরা অনেক দূর এগিয়ে এসেছি, মোল্লা বললেন। আমরা সরাসরি ভেতরে যাব, কিন্তু সেভাবে নয় যেভাবে সে ভাবছে। মোল্লা এক নতুন খতরনাক পরিকল্পনা করলেন। তিনি ডাকাতদের দুভাগে ভাগ করলেন এবং নিজে করিমের সাথে নিরস্ত্র হয়ে প্রধান দরজা দিয়ে ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। যেমনই মোল্লা আর করিম কেল্লার প্রধান উঠানে পা রাখলেন, চারদিক থেকে মশাল জ্বলে উঠল। কেল্লার উঁচু দেওয়ালে শত শত ধনুর্ধর দাঁড়িয়েছিল, যাদের তীর সরাসরি মোল্লা আর করিমের বুকের ওপর লক্ষ্য করা ছিল। আর সামনে এক উঁচু চত্বরের ওপর মির্জা গাজী দাঁড়িয়েছিল। কিন্তু সে একা ছিল না, তার সাথে একটি অদ্ভুত প্রাণী ছিল, একটি কালো কাপড়ে মোড়ানো ছায়া, যার চোখগুলো অঙ্গারের মতো জ্বলছিল। মির্জা হাসল। মোল্লা নাসিরুদ্দিন, আমি জানতাম তুমি আসবে। আমার জাদুকরি আয়না আমাকে সব দেখিয়ে দিয়েছিল। তুমি আমার সোনার উটগুলোকে নিতে এসেছ, কিন্তু আফসোস, এখন তুমি নিজেই ওই উটগুলোর মধ্যে একটি হয়ে যাবে।
মির্জা হাত তুলল আর তার পাশে দাঁড়িয়ে থাকা সেই কালো ছায়াটি নিজের বাহু মেলে ধরল। একটি সবুজ রঙের ধোঁয়া তাদের দিকে বাড়তে লাগল। করিম ভয়ে চিৎকার করে উঠল, মোল্লাজি, এটি কি? মোল্লা নিজের পকেটে হাত দিলেন। তার কাছে কি এই কালো জাদুর কোনো উত্তর ছিল, নাকি আজ মোল্লার বুদ্ধি হার মেনে যাবে? ধোঁয়া মোল্লার মুখ পর্যন্ত পৌঁছে গিয়েছিল, দম বন্ধ হয়ে আসছিল। তখনই মোল্লা পকেট থেকে এক মুষ্টি নুন বের করলেন আর বাতাসি ছড়িয়ে দিলেন। নুন ধোঁয়ার সাথে ধাক্কা খেতেই এক ভয়াবহ বিস্ফোরণ হল, আর সেই কালো ছায়ার ভেতর থেকে কারোর কান্নার আওয়াজ এলো। কে সে যে আমার বন্দিত্বকে চ্যালেঞ্জ জানালো? ধোঁয়া আর নুনের মিলনে এমন একটি রাসায়নিক বিস্ফোরণ তৈরি হল, যার প্রতিধ্বনি পুরো কেল্লায় শোনা গেল। ওই সবুজ ধোঁয়া, যা কিছু পল আগে মৃত্যুর বার্তা মনে হচ্ছিল, এখন তা কাটতে শুরু করল। ওই কালো ছায়ার ভেতর থেকে যে চিৎকারটি বেরিয়েছিল, সেটি কোনো অলৌকিক শক্তির নয়, বরং একজন মানুষের ছিল, ব্যথা আর আতঙ্কে ভরা। যেমনই ধোঁয়ার কুণ্ডলী মাটিকে বসে গেল, সেখানে কোনো জিন বা শয়তান নয়, বরং একটি বেটে কুৎসিত লোক দাঁড়িয়েছিল, যার শরীরে কালো কাপড় আর নানা ধরনের নল ও যন্ত্র বাঁধা ছিল। এটি ছিল মির্জা গাজীর রাজকীয় বাজিগর, যে বিজ্ঞান এবং রাসায়নিকের সংমিশ্রণে সহজ সরল জনতা আর কুসংস্কারাচ্ছন্ন সৈন্যদের ভয় দেখিয়ে রাখত। মোল্লা নাসিরুদ্দিন নিজের সাদা দাড়িতে লেগে থাকা নুনের কণাগুলো ঝাড়তে ঝাড়তে মির্জার দিকে তাকালেন এবং ব্যঙ্গের হাসি হাসলেন। তাহলে এটিই তোমার কালো শক্তি সুবেদার? সামান্য নুন আর তোমার এই জিন কাশতে শুরু করল। মনে রেখো মির্জা, মিথ্যার পা নেই, আর জাদুর অস্তিত্ব কেবল দর্শকদের অজ্ঞতার মধ্যে থাকে। মির্জা গাজীর মুখ রাগ আর লজ্জায় লাল হয়ে গেল। তার সবচেয়ে বড় অস্ত্র ভয় মোল্লা এক ঝটকায় অকেজো করে দিয়েছিলেন। কেল্লার দেয়ালে দাঁড়িয়ে থাকা ধনুর্ধররা, যারা এতক্ষণ ওই জিনের ভয়ে মূর্তির মতো দাঁড়িয়েছিল, এখন তারা দ্বিধায় পড়ে গেল। তারা বুঝতে পারছিল না যে ওই বাজিগরকে দেখবে যে মাটিতে পড়ে কাশছিল, নাকি ওই সুবেদারকে যার মিথ্যা ধরা পড়ে গিয়েছিল। দাঁড়িয়ে কি দেখছো বেকুপরা? মির্জা নিজের খাপ থেকে তলোয়ার বের করতে করতে চিৎকার করল, এটি জাদুকর, এটি আমার রক্ষককে বিষ দিয়েছে, মেরে ফেলো ওদের, একটি তীরও যেন লক্ষ্যভ্রষ্ট না হয়। সৈন্যরা আবারও নিজেদের ধনুকে তীর চড়াল। মৃত্যু আবারও মোল্লা আর করিমের মাথার উপর ঘুরতে লাগল। করিম ঘাবড়ে গিয়ে মোল্লার হাত ধরল। মোল্লাজি, গোমর তো ফাঁস হলো, কিন্তু এখন এই তীরগুলো আমাদের বুক চিড়ে দেবে। এখন নুন নয়, ঢাল চাই। মোল্লা আকাশের দিকে তাকালেন, যেখানে একটি লাল রঙের আলো, বিস্ফোরণের সংকেত, এখনও জ্বলছিল। ঢাল নয় করিম, মোল্লা শান্তভাবে বললেন, এখন তুফান আসবে। আর ঠিক সেই মুহূর্তেই কেল্লার বাইরের অংশ থেকে এক ভীষণ চিৎকার উঠল, ইয়া আলী! এবং হর হর মহাদেব স্লোগানের সাথে শের খান আর তার ডাকাতরা কেল্লার পেছনের দেয়ালে হামলা চালিয়ে দিল। মোল্লার পরিকল্পনা একদম সঠিক ছিল। সামনের দরজা দিয়ে মোল্লা আর করিম মনোযোগ ঘুরিয়ে দিয়েছিলেন। সেই সময়টুকু শের খান ব্যবহার করেছিল দেয়ালে চড়ার জন্য। হঠাৎ ঘটে যাওয়া এই হুড়োহুড়িতে কেল্লার ভেতর হাহাকার পড়ে গেল। ধনুর্ধর, যাদের লক্ষ্য মোল্লার ওপর ছিল, এখন তারা পেছন থেকে হওয়া হামলা রুখতে ঘুরে গেল। তলোয়ারের ঝনঝনানি আর আহতদের আর্তচিৎকার এক যুদ্ধের সুর ধারণ করল। এটি এখন আর একতরফা হত্যাযোগ্য নয়, বরং সমানে সমান লড়াই ছিল। পালাও! মোল্লা করিমকে ধাক্কা দিলেন। ভিড়ের সুযোগ নাও, আমাদের মহলের ভেতর ঢুকতে হবে। করিম, যে পাল পর্যন্ত ভেড়া তাড়াত, আজ নিজের প্রাণ বাঁচানোর জন্য মানুষের সমুদ্র চিরে এগোচ্ছিল। সে মাটি থেকে একটি পড়ে থাকা সৈন্যের ঢাল তুলে নিল এবং মোল্লাকে কভার দিয়ে সামনে এগিয়ে চলল। এই তো মোল্লাজি, ওই তো মূল দরজা। মির্জা গাজী যখন দেখল যে বাজি উল্টে যাচ্ছে, তখন সেই নিজের কিছু খাস দেহরক্ষীর সাথে মহলের ভেতরের দিকে পালাল। সে যুদ্ধের ময়দানে লড়া যোদ্ধা ছিল না, সে ছিল নিজের ক্ষমতা আর নিজের ধনভাণ্ডারকে বাঁচাতে চাওয়া এক কাপুরুষ। মোল্লা তাকে পালাতে দেখে ফেললেন। ওর পিছু করো করিম, মোল্লা চিৎকার করে বললেন। ও আমাদের সরাসরি ওই সোনার উটগুলোর কাছে নিয়ে যাবে। ওটাই ওর শক্তি আর ওটাই ওর দুর্বলতা। তারা দুজনে অরাজকতার মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে মহলের বিশাল অলিন্দে দাখিল হল। বাইরের শোরগোলপূর্ণ পৃথিবী এখন পেছনে পড়ে গিয়েছিল। মহলের ভেতরে ছিল এক ভয়ার্ত নিস্তব্ধতা। দেয়ালে মশাল জ্বলছিল, যার শিখা বাতাসের ঝাপটায় নাচছিল আর দীর্ঘ ডাউনি ছায়া তৈরি করছিল। মেঝেতে দামি গালিচা বিছানো ছিল, কিন্তু সেগুলোর ওপর এখন মির্জার দেহরক্ষীদের রক্তের দাগ ছিল, যারা হয়তো শের খানের কোনো সঙ্গীর সাথে লড়েছিল। মোল্লা আর করিম সাবধানে সামনে এগোলেন। তখনই একটি ছায়া খাম্বার পেছন থেকে বেরিয়ে আসল। করিম ঢাল সামনে বাড়িয়ে দিল।
কিন্তু সে কোনো সৈন্য ছিল না, বরং সেই বৃদ্ধ উজির ছিল যাকে তারা জঙ্গলের কুঠুরি থেকে আজাদ করিয়েছিল। সে কোনোভাবে গোপন রাস্তা দিয়ে এখানে আগেই পৌঁছে গিয়েছিল। মোল্লা, উজির হাঁপাতে হাঁপাতে বলল, জলদি করো, মির্জার নিচের কক্ষের দিকে গিয়েছে। যদি সে ওখানে পৌঁছে যায় তবে সে প্রলয় যন্ত্র সক্রিয় করে দেবে। প্রলয় যন্ত্র? করিমের গলা শুকিয়ে গেল। এখন এটা আবার কি আপদ? উজির তাদের একটি সরু সিঁড়ির দিকে ইশারা করল, যা মাটির নিচে যাচ্ছিল। মির্জা ওই 200টি সোনার উটকে এমন এক ব্যবস্থার সাথে জুড়ে রেখেছে যে যদি তার ক্ষমতার উপর বিপদ আসে তবে সে পুরো মহলের ভিত ধসিয়ে দেবে। সে ভাবে যে যদি সিংহাসন তার না হয় তবে কারোর হবে না, সে পুরো শহরকে নিজের সাথে কবরে নিয়ে যাবে। মোল্লার মুখে এখন আর হাসি ছিল না, পরিস্থিতি অত্যন্ত গম্ভীর ছিল। রাস্তা দেখান উজির সাহেব। তারা 3 জন দ্রুত সিঁড়ি দিয়ে নামতে লাগল। বাতাস ঠান্ডা আর ভারী হয়ে আসছিল, গন্ধকার গলিত ধাতুর গন্ধ আসছিল। সিঁড়ি শেষ হল আর তাদের সামনে একটি বিশাল লোহার দরজা ছিল। দরজা আধখোলা ছিল। তারা ভেতরে দাখিল হল, আর যে দৃশ্য তারা দেখল তা তাদের চোখ ধাঁধিয়ে দিল। এটি ছিল এক বিশাল হলঘর, যার ছাদ ছিল গম্বুজ আকৃতির, আর সেখানে সারিবদ্ধভাবে পুরো 200টি উঁট দাঁড়িয়েছিল। কিন্তু এই উঁট মাংস আর হাজের ছিল না, এগুলো ছিল শুদ্ধ সোনা দিয়ে তৈরি। তাদের চমক এতই তীব্র ছিল যে মশালের আলোও ফিকে লাগছিল। প্রতিটি উঁটের আকার ছিল আসল উটের মতো। তাদের চোখের জায়গায় বড় বড় লাল মানিক বসানো ছিল, যা অন্ধকারে অঙ্গারের মতো জ্বলছিল। করিমের মুখ হাঁ হয়ে গেল। ইয়া খোদা, এত দৌলত! মোল্লাজি, এ তো কোনো বাদশার ধনভাণ্ডারীর চেয়েও বেশি। আপনার 200টি উটের শর্ত, এ তো সত্যিই ছিল। মোল্লা উটগুলোর দিকে নয়, বরং হলের কেন্দ্রে তৈরি এক উঁচু চত্বরকে দেখলেন, যেখানে মির্জা গাজী এক অদ্ভুত যন্ত্র নিয়ে নাড়াচড়া করছিল। ওই যন্ত্রটি অনেক গিয়ার, লিভার আর বাষ্পের নল দিয়ে তৈরি ছিল। থেমে যাও মির্জা! মোল্লার আওয়াজ হলে প্রতিধ্বনিত হল। মির্জা চমকে উঠল আর পেছনে ফিরল। তার মুখ ঘামে জবজবে ছিল আর চোখে ছিল পাগলামি। সে হাতে একটি জ্বলন্ত মশাল ধরেছিল আর অন্য হাতে একটি বড় লিভার ধরেছিল। তুমি, মির্জা গড়গড় করে উঠল, তুমি মৃত্যুর মুখ থেকে বেরিয়ে এখানে পৌঁছেই গেলে, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছে। এটা দেখছ মোল্লা, এটা আমার জীবনের কামাই, আমার 200 জন অনুগত। এরা খায় না, পান করে না, ঘুমোয় না, এরা শুধু সোনা উগলে দেয়। কিন্তু আজ এরা আগুন উগলে দেবে। মোল্লা ধীরে ধীরে সামনে এগোলেন, করিম আর উজিরকে পেছনে থাকার ইশারা করলেন। মির্জা, এই প্রাণহীন মূর্তিগুলোর জন্য তুমি জ্যান্ত মানুষদের মারতে চাও? বাইরে দেখো, তোমার সালতানাত পতন হয়েছে, শের খান কেল্লা দখল করে নিয়েছে। এখন তোমার কাছে বাঁচার কোনো রাস্তা নেই। আত্মসমর্পণ করো, হয়তো তোমার প্রাণ ভিক্ষা দেওয়া হবে। মির্জা এক উন্মাদ হাসল। প্রাণ ভিক্ষা দেওয়া হবে? শের খান আমাকে জীবিত ছাড়বে না, আর আমি মির্জা গাজী কোনো ডাকাতের সামনে হাঁটু গেড়ে বসার চেয়ে মরা পছন্দ করব। কিন্তু আমি একা মরব না। সে ওই লিভারটি টানল। এক জোরে খড়খড়ানি শব্দ হল। হলের জমি কাঁপতে লাগল। ওই 200টি সোনার উটের ভেতর থেকে এক অদ্ভুত যান্ত্রিক শব্দ আসতে লাগল, যেন হাজারো ঘড়ি একসাথে টিকটিক করছে। উজির চিৎকার করে উঠল, মোল্লা, ও আত্মহাতি প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এই উটগুলোর ভেতরে বারুদ আর দাহ্য তেল ভরা আছে। কিছুক্ষণের মধ্যেই এগুলো ফেটে যাবে আর পুরো মহল উড়ে যাবে। করিম ভয়ে পেছনে হটল। পালান মোল্লাজি, এখন আমরা কিছু করতে পারব না। কিন্তু মোল্লা নিজের জায়গা থেকে নড়লেন না। তার নজর মির্জার উপর নয়, বরং ওই উটগুলোর পায়ের কাছে তৈরি নালিগুলোর উপর ছিল। মোল্লার মাথা দ্রুত চলছিল। বারুদ, তেল, গিয়ার, প্রতিটি সমস্যার একটি বৈজ্ঞানিক সমাধান থাকে। মির্জা, মোল্লা হঠাৎ শান্ত স্বরে বললেন, তুমি এই উটগুলো বানাতে অনেক বুদ্ধি খাটিয়েছ। আমি মানি তুমি একজন মহান কারিগর। মির্জা, যে নিজের জয় অর্থাৎ সবার মৃত্যুর অন্তিম মুহূর্তের অপেক্ষা করছিল, নিজের প্রশংসা শুনে কিছুটা থমকাল। অহংকার মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হয়। হ্যাঁ, মির্জা গর্বের সাথে বলল, এটি আমার সৃষ্টি, দুনিয়ার অষ্টম আশ্চর্য। কিন্তু মোল্লা নিজের দাড়ি চুলকাতে চুলকাতে বললেন, কিন্তু আমি একটি কমতি দেখতে পাচ্ছি। তুমি বলেছিলে এরা না পুরুষ না স্ত্রী, অর্থাৎ এরা বংশ বাড়াতে পারে না। কিন্তু এরা যদি ফেটে যায় তবে এদের বংশ অর্থাৎ বিনাশ জন্ম নেবে। তাহলে তোমার শর্ত তো ভেঙে গেল না? মির্জা বিভ্রান্তিতে পড়ে গেল। তুমি মরার সময়েও ধাঁধা শোনাচ্ছ? মোল্লা সেই মুহূর্তের সুযোগ নিলেন। তিনি জানতেন যে মির্জার ধ্যান অন্যদিকে আছে। মোল্লা পাশে পড়ে থাকা একটি ভারী লোহার ডান্ডা তুলে নিলেন আর পুরো শক্তি দিয়ে পাশের একটি সোনার উটের ঠ্যাঙে মারলেন। টং করে একজোরে আওয়াজ হল, কিন্তু সোনা ভাঙল না। উটের ঠ্যাং থেকে একটি কালো ঘন তরল বইতে লাগল। তেল! মোল্লা চিৎকার করে বললেন, করিম, উজির, এই নালিগুলোকে বন্ধ করো। এই উটগুলো একে অপরের সাথে যুক্ত।
যদি আমরা প্রধান নালীটি কেটে দিই তবে তেল বাকি উট পর্যন্ত পৌঁছাবে না। মির্জা বুঝে গেল যে মোল্লা তার পরিকল্পনা ধরে ফেলেছে। সে মশাল নিয়ে মোল্লার দিকে ঝাঁপিয়ে পড়ল। আমি তোমাকে এমনটা করতে দেব না। করিম যে এতক্ষণ ভয় পাচ্ছিল, নিজের ভেতরের ভয়কে গিলে ফেলল। সে দেখল মোল্লা নিরস্ত্র আর মির্জার হাতে আগুন। করিম দৌড়ে গিয়ে মির্জাকে কোমর জড়িয়ে ধরল আর তাকে ধাক্কা দিয়ে দিল। মির্জা আর করিম দুজনেই মাটিতে গড়াগড়ি খেলল। মশাল মির্জার হাত থেকে ছিটকে দূরে গিয়ে পড়ল, কিন্তু সৌভাগ্যবশত তা তেলের নালি পর্যন্ত পৌঁছাল না। ধরো ওকে, উজির চিৎকার করে বললেন, আর নিজের লাঠি দিয়ে মির্জার মাথায় আঘাত করার চেষ্টা করলেন, কিন্তু মির্জা চটপটে ছিল। সে করিমকে লাথি মেরে দাঁড়িয়ে পড়ল। সে নিজের কোমর থেকে খঞ্জর বের করল। মেষ পালক, মির্জা করিমের দিকে এগোতে এগোতে বলল, তোমার এত সাহস যে তুমি সুবেদারের গায়ে হাত তোলো? করিম পাশে পড়ে থাকা একটি ঢাল তুলে নিল। আমি মেষপালক সুবেদার, আর আমরা মেষপালকরা নেকড়েদের থেকে নিজের মেজদের বাঁচাতে জানি। আজ তুমি আমার জন্য একটি নেকড়ের চেয়ে বেশি কিছু নও। মির্জা হামলা করল। খঞ্জর ঢালে ধাক্কা খেল আর স্ফুলিঙ্গ বেরোল। করিম যার লড়াই করার কোনো অভিজ্ঞতা ছিল না, শুধু নিজের সহজাত বুদ্ধি আর শারীরিক শক্তির ব্যবহার করছিল, যা সে বছরের পর বছর পশু সামালাতে গিয়ে পেয়েছিল। ওদিকে মোল্লা আর উজির ওই উটগুলোর যন্ত্র বোঝার চেষ্টা করছিলেন। মোল্লা, এখানে দেখুন। উজির একটি ভালভের দিকে ইশারা করলেন। এটি প্রধান সরবরাহ। যদি এটি ঘুরিয়ে দেওয়া হয় তবে তেল আবার ট্যাঙ্কে চলে যাবে। মোল্লা পুরো শক্তি লাগিয়ে ওই জংধরা ভালভটি ঘোরানোর চেষ্টা করলেন। ওটি ঘুরল না। এটি জ্যাম হয়ে আছে। উটগুলোর ভেতর থেকে টিকটিক শব্দ তীব্র হতে থাকল। এখন হয়তো 1 মিনিটেরও কম সময় বাকি ছিল। করিম, মোল্লা চিৎকার করলেন, আমাদের তোমার শক্তির দরকার। করিম শুনতে পেল। সে মির্জার আঘাত থেকে বাঁচছিল। সে দেখল যে মোল্লা বিপদে আছে। সে এক প্যাচ খেল। যখন মির্জা পরবর্তী আঘাত করল, তখন করিম নিচু হয়ে তার পা নিজের লাঠি দিয়ে ফাঁসালো আর তাকে ফেলে দিল। মির্জা সামলে ওঠা লাগেই করিম দৌড়ে মোল্লার কাছে পৌঁছল। এই চাকাটি ঘোরাও করিম, পুরো জান লাগিয়ে দাও। করিম ভাল্বটিকে নিজের মজবুত হাতে আঁকড়ে ধরল। সে নিজের শিরাগুলো ফুলে উঠতে অনুভব করল। তার নিজের ক্ষুধার্ত বাচ্চা, তার স্ত্রী, তার গ্রাম আর মোল্লার সেই ভরসার কথা মনে পড়ল। সে এক হুঙ্কার ছাড়ল আর পুরো শক্তি লাগিয়ে দিল। ক্যাচ করে এক আওয়াজের সাথে ভাল্বটি ঘুরল। তেলের প্রবাহ বন্ধ হয়ে গেল, আর ধীরে ধীরে উটগুলোর ভেতরের টিকটিক শব্দ স্থিমিত হয়ে আসল। হয়ে গিয়েছে। উজির স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কিন্তু বিপদ এখনও কাটেনি। মির্জা গাজী আবার দাঁড়িয়ে পড়েছিল। তার মুখ রক্তে মাখামাখি ছিল, আর এখন তাকে কোনো পাগল জানোয়ারের মতো লাগছিল। সে ওই পড়ে থাকা মশালের দিকে দৌড়াল। যদি মেশিন কাজ না করে তবে আমি নিজেই আগুন লাগিয়ে দেব, সে চিৎকার করল আর মশাল তুলে নিল। সে সরাসরি ওই জায়গার দিকে দৌড়াল যেখানে তেলের এক বিশাল ডোবা তৈরি হয়ে গিয়েছিল। না, মোল্লা চিৎকার করলেন। তক্ষুনি হলের দরজায় এক জুড়ে বিস্ফোরণ হল। দরজা ভেঙে পড়ল, আর ধুলোর আস্তরণের মাঝে শের খান দাঁড়িয়েছিল। তার হাতে ছিল একটি লম্বা বন্দুক। বিনা এক মুহূর্ত সময় নষ্ট না করে শের খান ট্রিগার টিপে দিল। ধাই! গুলি সরাসরি মির্জার হাতে লাগল। মশাল তার হাত থেকে ছিটকে পড়ল, বরং সেটি তেলের ডোবায় নয়, বরং জলের নালিতে গিয়ে পড়ল আর নিভে গেল। মির্জা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাটিতে পড়ে গেল। শেরখানের ডাকাতরা হলে ঢুকে পড়ল, আর তারা মির্জাকে ঘিরে ফেলল। শেরখান নিজের বন্দুক থেকে ধোঁয়া ফু দিয়ে উড়িয়ে বলল, শুনেছি এখানে কেউ দিওয়ালি পালনের চেষ্টা করছিল। আফসোস, আমরা একটু জলদি চলে এলাম। মোল্লা, করিম আর উজির একসাথে মাটিতে বসে পড়লেন, মারাত্মকভাবে হাঁপাতে হাঁপাতে। তারা মৃত্যুর কতটা কাছাকাছি ছিলেন এটা ভেবেই তাদের গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছিল। করিম ওই সোনার উন্টগুলোকে দেখল। এখন ওগুলো শুধু মূর্তি মনে হচ্ছিল, ভয়ের কিছু না। মোল্লাজি, সে বলল, এসব কি এখন আমাদের? মোল্লা হেসে করিমের কাঁধে হাত রাখলেন। করিম, আসল সোনা ওটা নয় যা এখানে দাঁড়িয়ে আছে। আসল সোনা হলো ওটা যা তুমি আজ দেখালে, সাহস। কিন্তু মোল্লার মুখ আবার গম্ভীর হয়ে গেল। কিন্তু কি? শেরখান কাছে এসে জিজ্ঞেস করল। মির্জা বন্দি, কেল্লা আমাদের, আর এই ধনভাণ্ডারও আমাদের। এখন কি সমস্যা? মোল্লা একটি সোনার উন্টের কাছে গিয়ে সেটি নিজের আংটি দিয়ে আঁচড় কাটলেন। সোনার প্রলেপ উঠে গেল, আর নিচে কালো লোহা দেখা গেল। যেমনটা আমার সন্দেহ হয়েছিল, মোল্লা বললেন। এই উঁট সোনার নয়, এগুলো লোহার, যেগুলোর ওপর সোনার জল করা হয়েছে। মির্জা শুধু একজন জাদুকর নয়, এক বিশাল বড় ধোঁকাবাজও ছিল। সে পুরো দুনিয়াকে এটা বিশ্বাস করিয়ে রেখেছিল যে তার কাছে অপার সম্পত্তি আছে, অথচ বাস্তবে এই সব ছিল ফাঁপা। শেরখানের মুখ শুকিয়ে গেল। এসব কি নকল?
হ্যাঁ, মোল্লা বললেন, কিন্তু নিরাশ হইও না শের খান। এই কেল্লার কুঠুরিতে শস্যের সেই গুদামও আছে যা মির্জা জমা করে রেখেছিল যখন জনতা না খেতে পেয়ে মরছিল। ওই শস্য এই নকল সোনার চেয়ে অনেক বেশি দামি। মির্জা গাজীকে জিঞ্জিরে বন্দি করা হলো, তাকে হেঁচড়ে বাইরে নিয়ে যাওয়া হলো। মোল্লা, করিম আর শের খান বাইরে আঙিনায় আসলেন। সকাল হচ্ছিল, সূর্যের প্রথম কিরণ কেল্লার দেওয়ালে পড়ছিল। গ্রামবাসী যারা সারা রাত হওয়া হাঙ্গামায় ডরে ছিল, তারা এখন ধীরে ধীরে কেল্লার দিকে এগোচ্ছিল। যখন তারা মির্জাকে বন্দি আর শের খানকে মোল্লার সাথে দাঁড়িয়ে দেখল, তখন তারা নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। জুলমের অবসান হল, কেউ একজন চিৎকার করল, আর তারপর পুরো শহর উৎসবে মেতে উঠল। করিম মোল্লার দিকে তাকাল। তাহলে মোল্লাজি, এবার আমার সওদা পূরণ হল। আমি আপনাকে 200টি উট দেখালাম, আপনি আমাকে দৌলত দিলেন, আর আমরা একজন অত্যাচারীকে হারালাম। এবার কি আমি বাড়ি যেতে পারি? মোল্লা হাসলেন। বাড়ি এখনই নয় করিম, এখনও তো সবচেয়ে বড় কাজ বাকি আছে। মির্জা তো শুধু একটা ঘুঁটি ছিল, আসল খেলোয়াড় তো অন্য কেউ, যে রাজধানীতে বসে আছে, আর যে মির্জাকে এই নকল সোনার প্রযুক্তি দিয়েছিল। আর আমার মনে হয় আমাদের এই 200 উটের কাহিনী এখনও শেষ হয়নি। তখনই একটি পায়রা ডানা ঝাপটাতে ঝাপটাতে আসল আর মোল্লার কাঁধে বসল। তার পায়ে একটি রাজকীয় বার্তা বাঁধা ছিল। মোল্লা সেটি খুললেন আর পড়লেন। তার মুখের রং বদলে গেল। কি লেখা আছে মোল্লাজি? করিম ডরে ডরে জিজ্ঞেস করল। মোল্লা চিঠিটি ভাঁজ করে নিজের পকেটে রেখে দিলেন। বাদশাহ সালামত নিজে আসছেন। তিনি খবর পেয়েছেন যে তার সুবেদার বিদ্রোহী হয়ে গিয়েছিল, যা আমরাই ছড়িয়েছিলাম। কিন্তু তিনি একা আসছেন না, তিনি নিজের সাথে রাজকীয় কাজীকে আনছেন, সেই মানুষটিকে যে আমাকে বহু বছর আগে আমার গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল। শের খান নিজের তলোয়ারে হাত রাখল। তাহলে কি আমাদের আরও একটা যুদ্ধ লড়তে হবে? না, মোল্লা বললেন, তলোয়ারের যুদ্ধ শেষ হল, এবার বুদ্ধির যুদ্ধ হবে। রাজকীয় কাজী বাদশাকে এই কথা বুঝিয়েছেন যে অক্সের গ্রামে জাদু আছে, আর এটাকে ধ্বংস করে দেওয়া উচিত। তারা পুরো গ্রাম জ্বালাতে আসছে। করিমের পায়ের তলা থেকে মাটি সরে গেল। পুরো গ্রাম? আমার পরিবার, আমার বাচ্চারা? হ্যাঁ, মোল্লা বললেন, আমাদের তাদের আটকাতে হবে, আর তাদের আটকানোর শুধু একটাই উপায় আছে। কি? সবাই একসাথে জিজ্ঞেস করল। আমাদের তাদের ওই 200টি উঁট দিতে হবে, মোল্লার রহস্যময়ভাবে বললেন। কিন্তু এইবার না সোনার, না লোহার, আর না খচ্চর। এইবার আমাদের তাদের সেই উঁট দিতে হবে যা সত্যি না পুরুষ না স্ত্রী, আর যাদের দেখে বাদশাহ আর কাজী দুজনেই নতজানু হয়ে যান। কিন্তু মোল্লাজি, করিম প্রায় কেঁদে ফেলল, আপনি আবার সেই ধাঁধা শুরু করছেন। এখন আমাদের কাছে কি বাকি আছে? আমাদের কাছে সময় নেই। মোল্লা আকাশে উড়তে থাকা ধুলোর দিকে ইশারা করলেন, যা রাজকীয় সেনাবাহিনী আসার সংকেত ছিল। তারা দুপুর নাগাদ এখানে হবে। করিম, শের খান, উজির, আমার তোমাদের সবার সাহায্য চাই। আমাদের গ্রামের শিশু, প্রতিটি বৃদ্ধ আর প্রতিটি জোয়ানকে এক জায়গায় করতে হবে। আমরা এমন এক তামাশা তৈরি করব যা ইতিহাস মনে রাখবে। মোল্লা শের খানকে আদেশ দিলেন, তুমি তোমার ডাকাতদের চাষিদের পোশাক পরাও, আর উজির, তুমি রাজকীয় নথিপত্র থেকে ওই পুরনো মানচিত্রগুলো বের করো। আর আমি? করিম জিজ্ঞেস করল। মোল্লা করিমের কাছে আসলেন। তোমাকে সবচেয়ে কঠিন কাজ করতে হবে করিম। তোমাকে বাদশার সামনে যেতে হবে আর এটা বলতে হবে যে তুমি সেই জাদুকর যে এই 200টি জাদুকরি উট বানিয়েছ। আমি তো মারা যাব, করিম চিৎকার করল। যদি তুমি না যাও তবে সবাই মারা যাবে। ভরসা রাখো করিম, এখনো পর্যন্ত আমার কোনো চাল কি তোমাকে ধোঁকা দিয়েছে? করিম মোল্লার চোখে দেখল, সেখানে এক গভীর বিশ্বাস ছিল। সে মাথা নাড়ল। ঠিক আছে মোল্লাজি, আমি তৈরি। প্রস্তুতি শুরু হল। পুরো গ্রাম এক রঙ্গমঞ্চে বদলে গেল। মোল্লা কোনো পরিচালকের মতো সবাইকে নির্দেশ দিচ্ছিলেন। দুপুর হতে হতে রাজকীয় সেনাবাহিনীর বিশাল লস্কর গ্রামের সীমানায় পৌঁছে গেল। হাতির ডাক আর নাগারা শব্দে ধরিত্রী কাঁপতে লাগল। সবার আগে এক সোনার হাওদায় বাদশা বসেছিলেন, আর তার পাশে কালো পোশাকে এক ধূর্ত চেহারার লোক, রাজকীয় কাজী। এটাই সেই অভিশপ্ত গ্রাম যেখানকার লোকেরা জিনের সাহায্যে সোনা বানায়। জাহাপনা, হুকুম দিন, একে ছাই করে দেওয়া হোক। বাদশাহ হাত তুললেন। গোলন্দাজরা সলতে নিয়ে তৈরি ছিল। একটা ইশারা আর অক্সের গ্রাম ইতিহাস হয়ে যেত। কিন্তু তখনই গ্রামের মূল ফটক খুলল, আর সেখান থেকে কোনো সেনাবাহিনী বেরোল না। সেখান থেকে শুধু একজন লোক বেরোল। করিম নিরস্ত্র ছিল, সাধারণ পোশাকে, কিন্তু মাথা উঁচু করে। সে রাজকীয় সেনার সামনে এসে থামল। হাজারো তলোয়ার আর বন্দুক তার দিকে তাক করা ছিল। কে তুই?
বাদশাহ গর্জে জিজ্ঞেস করলেন। করিম লম্বা শ্বাস নিল। সে মোল্লার শব্দগুলো মনে করল। আমি করিম জাহাপনা, এই গ্রামের সবচেয়ে গরিব লোক আর ওই 200টি জাদুকরী উটের মালিক যাদের আপনি খুঁজছেন। কাজী হাসল। মিথ্যেবাদী, যদি তোর কাছে জাদুকরি উঠ থাকে তবে দেখা, নইলে এখনই তোর ঘাড় উড়িয়ে দেওয়া হবে। করিম পেছনে ফিরে দেখল, গ্রামের দিক থেকে কোনো নড়াচড়া ছিল না। মোল্লা বলেছিলেন যে সঠিক সময় তারা আসবে, কিন্তু তারা কোথায়? মোল্লা কি তাকে ফাঁসি দিয়ে চলে গেলেন? দেখা তোর উঠ, বাদশাহ চিৎকার করলেন। করিমের বুক দুরুদুরু করতে লাগল। ঘাম তার চোখে যাচ্ছিল। সে আকাশের দিকে তাকালো। ইয়া খোদা, এখন তুই ভরসা। তখনই মাটির ভেতর থেকে এক গুড়গুড়ানি শব্দ হলো, আর গ্রামের পেছনের পাহাড় থেকে ধোয়া নয় বরং জলের এক বিশাল ফোয়ারা ফুটল, আর ওই জলের সাথে বাতাসে ভাসতে ভাসতে 200টি বিশাল বেলুনের মতো আকৃতি বেরোল, যা উটের মতো দেখাচ্ছিল। বাদশাহ অবাক হয়ে সিংহাসন থেকে দাঁড়িয়ে পড়লেন। এ বাতাসে ওরা উট, এটা কিভাবে সম্ভব? আর মোল্লার আওয়াজ এলো, কারণ জাহাপনা, এই উট মাটির নয়, আকাশের। আকাশে ভাসতে থাকা ওই বিশাল উটগুলোকে দেখে রাজকীয় ফৌজের হাত থেকে অস্ত্র পড়ে গেল। এগুলো কোনো সাধারণ উট ছিল না, এগুলো রং বেরঙের কাপড় আর চামড়া সেলাই করে বানানো বিশাল বেলুন ছিল, যা গরম বাতাস আর বাষ্পের চাপে বাতাসে দুলছিল। নিচের পাহাড়ের গর্ত থেকে বেরোনো গরম বাষ্প আর ধোঁয়া তাদের ওপরে তুলছিল। তাদের নিচে দড়ি দিয়ে বাঁধা ছোট ছোট ঝুড়ি ঝুলছিল, যেগুলোতে গ্রামের শিশু আর শেরখানের কিছু লোক বসে হাত নাড়ছিল। বাদশার চোখ ছানা বড়া হয়ে গেল। সে নিজের জীবনে হাতি দেখেছে, সিংহ দেখেছে, কিন্তু বাতাসে ভাসতে থাকা উট, এটি তার কল্পনার বাইরে ছিল। জাদু, এটা কালো জাদু, রাজকীয় কাজী চিৎকার করল। তার মুখ ভয়ে সাদা হয়ে গিয়েছিল। জাহাপনা, দেখছেন আপনি, এটা শয়তান। এরা বাতাসে উড়ছে যাতে আমাদের ওপর থেকে আগুন বর্ষাতে পারে। কামানে আগুন দিন, এখনই, এর আগে যে এরা আমাদের মাথার ওপর আছড়ে পড়ে। গোলন্দাজরা, যারা নিজেরা অবাক হয়ে গিয়েছিল, কাজীর চিৎকার শুনে হুঁশে আসল। তারা মশাল কামানের সলতের দিকে বাড়াল। থামুন, এক গম্ভীর আওয়াজ আসল। এটি ছিল মোল্লা নাসিরুদ্দিন। তিনি ধোঁয়ার কুণ্ডলীর মাঝখান থেকে বেরিয়ে আসলেন। তার মুখে ছিল এক সৌম্য হাসি, যেন তিনি কোনো বাগানে হাঁটছেন। জাহাপনা, মোল্লা নিচু হয়ে সালাম করলেন। যদি আপনি এই উটগুলোকে গুলি করে নামান, তবে আপনি ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কারকে ধ্বংস করে দেবেন। কাজী সাহেব যাকে জাদু বলছেন, তা আসলে ইলম, জ্ঞান আর হিকমাত, বুদ্ধিমত্তা। বাদশাহ হাত তুলে গোলন্দাজদের থামার ইশারা করলেন। তিনি মোল্লাকে খুঁটিয়ে দেখলেন। মোল্লা নাসিরুদ্দিন, তাহলে এটা তোমার খেলা। তুমি কথা দিয়েছিলে 200টি উটের, জানা পুরুষ না স্ত্রী। এই বাতাসে ওরা বেলুনগুলো কি তোমার সেই উট? জি হ্যাঁ হুজুর, মোল্লা আত্মবিশ্বাসের সাথে বললেন। ভালো করে দেখুন, এদের কি কোনো লিঙ্গ আছে? এরা কি পুরুষ, এরা কি স্ত্রী? না, এরা প্রাণহীন, তবু এরা সেই কাজ করতে পারে যা আসল উটও করতে পারে না। আসল উট মাটিতে বোঝা বয়, আমার এই হাওয়াই উট মানুষের চিন্তাকে আকাশ পর্যন্ত নিয়ে যায়। কাজী মাঝপথে বাধা দিয়ে বললেন, কথায় ভুলবেন না জাহাপনা, এটি শুধু একটা চাল। এই লোকটা ধূর্ত, ও আল্লাহর বানানো নিয়মকে চ্যালেঞ্জ দিয়েছে। জিনিস মাটিতে থাকে, বাতাসে ওড়ে না, একে এক্ষুনি মৃত্যুদণ্ড দেওয়া হোক। মোল্লা হাসলেন। মোল্লা সাহেব, পাখিরা আকাশে ওড়ে, তারা কি নিয়মের বিরুদ্ধে? দোয়া বাতাসে উড়ে খোদার কাছে যায়, সেগুলো কি নিয়মের বিরুদ্ধে? আমি শুধু গরম বাতাসের শক্তিকে বন্দী করেছি। যদি আপনার বিশ্বাস না হয়, তবে আমি আপনাকে দাওয়াত দিচ্ছি। আসুন আর আমার এই উটে চড়ুন। আকাশ থেকে নিজের সালতানাত দেখুন, হয়তো আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। বাদশাহর ভেতরের যোদ্ধা আর কৌতূহলী শিশু জেগে উঠল। কাজীর মানা করা সত্ত্বেও বাদশাহ নিজের রথ থেকে নামলেন। আমি দেখতে চাই মোল্লা সত্যি বলছে নাকি এটি কোনো বাজি করি। করিম, যার বুক এখনও জোরে ধরফর করছিল, দৌড়ে একটি বেলুনের দড়ি ধরে নিয়ে আসল। ঝুড়িতে বসা শের খান নিচে ঝাঁপ দিল, আর সে বাদশাহকে আদবের সাথে নিচু হয়ে সালাম করল। এটি সেই শের খান যাকে বাদশাহ এক দুর্ধর্ষ ডাকাত মনে করতেন, কিন্তু আজ সে এক রক্ষকের মতো দাঁড়িয়েছিল। বাদশাহ ঝুড়িতে বসলেন, মোল্লাও তার সাথে উঠলেন। দড়ি ঢিলা করে দেওয়া হলো। ধীরে ধীরে বেলুন ওপরে উঠতে লাগল। বাদশাহ বিস্ময় নিয়ে নিচে দেখলেন, জমি দূরে সরে যাচ্ছিল।
তার সৈন্য, তার হাতি আর ওই চিৎকার করতে থাকা কাজই সব ছোট খেলনার মতো দেখাচ্ছিল। যেমন যেমন তারা ওপরে গেলেন, বাতাস শান্ত হয়ে গেল। বাদশাহ দিগন্তের দিকে দেখলেন, তাকে পুরো আকাশের গ্রাম দেখা যাচ্ছিল। সে দেখল কিভাবে গ্রামবাসীরা শুকনো অনাবাদি জমিতে নালা খুঁড়ে দিয়েছিল। সে দেখল কিভাবে তারা নিজের মেহনতে সবুজায়ন করার চেষ্টা করেছিল। আর সে এটাও দেখল যে মির্জা গাজীর কেল্লার পেছনে শস্যের ওই গুদামগুলো লুকিয়েছিল, যা এখন শের খানের লোকেরা খুলে দিয়েছিল আর গরিবদের মাঝে শস্য বিলি করছিল। জাহাপনা, মোল্লা ওপর থেকে ইশারা করে বললেন, দেখুন, আকাশ থেকে সীমানা দেখা যায় না, নাকি ধনী আর গরিবের পার্থক্য দেখা যায়। নিচে কাজী সাহেব বলছিলেন যে এই গ্রাম বিদ্রোহীদের। আপনি কি এখানে কোনো বিদ্রোহী দেখতে পাচ্ছেন, নাকি শুধু মেহনতি মানুষ দেখতে পাচ্ছেন যারা নিজের পরিবারের পেট ভরার চেষ্টা করছে? বাদশাহর চোখে জল আসল। উচ্চতা তার অহংকারকে ছোট করে দিয়েছিল। সে দেখল তার প্রজা কতটা কষ্টে ছিল, আর তার সুবেদার আর কাজী তাকে কি বোঝাচ্ছিল। মোল্লা, তুমি আমার চোখ খুলে দিলে। তুমি আমাকে তা দেখালে যা আমি নিজের সিংহাসনে বসে কখনো দেখতে পারতাম না। এই উট সত্যিই জাদুকরী। এগুলো বোঝা নয়, বরং অজ্ঞানতার পর্দাকে সরিয়ে নিয়ে যায়। বেলুন ধীরে ধীরে নিচে নামল। যখন বাদশাহ মাটিতে পা রাখলেন, তখন তিনি বদলে গিয়েছিলেন। তার মুখ এখন ক্রুদ্ধ নয়, বরং শান্ত আর গম্ভীর ছিল। কাজী দৌড়ে আসল। জাহাপনা, আপনি সুরক্ষিত আছেন? শুকর আছে। আমি তো ভেবেছিলাম এই জাদুকর আপনাকে অপহরণ করে নিয়েছে। হুকুম দিন, এক্ষুনি এদের শিরচ্ছেদ করি। বাদশাহ কাজীর দিকে এমন এক নজর দিলেন যাতে কাজীর পায়ের তলা থেকে মাটি সরে গেল। কাজী, বাদশাহ কড়া গলায় বললেন, যাকে তুমি জাদু বলছো তা হল ভবিষ্যৎ, আর যাকে তুমি বিদ্রোহী বলছো তারা আমার সবচেয়ে অনুগত নাগরিক। তুমি আর মির্জা গাজী মিলে আমাকে বিভ্রান্ত করেছ। তুমি আমার নামে এই গ্রামের ওপর জুলুম করেছ। কিন্তু জাহাপনা, কাজী তোতলাল। খামোশ! বাদশাহ গর্জে উঠলেন, সৈন্যরা, এই কাজীকে গ্রেপ্তার করো। এর জায়গা এখন কাল কুঠুরিতে, যেখানে ও নিজের বাকি জীবন নিজের সংকীর্ণ চিন্তার অন্ধকারে কাটাবে। রাজকীয় সৈন্যরা কাজীকে বন্দী করল। গ্রামবাসীদের মুখে খুশির লহর বয়ে গেল। করিম যে এক কোণে দাঁড়িয়েছিল, দৌড়ে মোল্লার কাছে আসলো আর তার পায়ে পড়ে গেল। মোল্লাজি, আপনি করে দেখালেন, আপনি আমাদের বাঁচিয়ে নিলেন। বাদশাহ মোল্লার কাছে আসলেন। মোল্লা নাসিরুদ্দিন, আমি তোমার কাছে হেরে গেলাম। তুমি তোমার শর্ত পূরণ করলে। এই ২০০টি উড়ন্ত বেলুন সত্যি না পুরুষ না স্ত্রী। আমি তোমাকে পুরস্কার দিতে চাই। চাও, কি চাও? উজিরের পদ, জায়গির নাকি সোনা? মোল্লা হেসে মাথা নাড়লেন। জাহাপনা, আমার কিছু চাই না, কিন্তু যদি আপনি সত্যি খুশি হন, তবে আমার শর্তের একটা অংশ এখনও বাকি আছে। বাকি আছে? বাদশাহ আর করিম দুজনেই চমকে গেল। এখনও কি বাকি আছে? মোল্লা ভিড়ের দিকে ইশারা করলেন, যেখানে শের খান, তার ডাকাত সঙ্গী, করিম আর গ্রামের লোক একসাথে দাঁড়িয়েছিল। জাহাপনা, মোল্লা বললেন, আমি আপনার কাছে ২০০টি উটের ওয়াদা করেছিলাম। এই বেলুনগুলো তো শুধু খেলনা, বিজ্ঞানের প্রদর্শনী। আমার আসল ২০০টি উট তো এই মানুষগুলো। মোল্লা শের খানের কাছে গেলেন আর তার কাঁধে হাত রাখলেন। দেখুন এই লোকটাকে। কাল পর্যন্ত এই শের খান ছিল জঙ্গলের খুনি জানোয়ার, একটা জানোয়ারের মতো যে শুধু শিকার করতে জানে। কিন্তু আজ এ নিজের প্রাণের বাজি লাগিয়ে এক নিরপরাধ গ্রামকে বাঁচালো। ও নিজের পশু প্রবৃত্তি, অ্যানিমাল ইনস্টিংক্ট ত্যাগ করেছে। মোল্লা তারপর করিমের দিকে ফিরলেন। আর এই করিম এক ভীতু মেষপালক, যে নিজের কপালকে দোষ দিত, আজ এ নির্ভয় হয়ে আপনার সামনে দাঁড়িয়েছে। ও নিজের ভয়কে জয় করেছে। মোল্লা তারপর বাদশার চোখে দেখলেন, জাহাপনা, আমার আসল মানে এটাই ছিল। একজন এমন মানুষ যে নিজের ভেতরের জানোয়ার, লোভ, ভয়, লালসা আর হিংসাকে মেরে দেয়। সে এমন এক উট হয়ে যায় যে সমাজের বোঝা বয়, কিন্তু যার কোনো লিঙ্গ হয় না। কারণ নেকি আর সাহস না পুরুষ হয় না স্ত্রী, সেগুলো শুধু আত্মার গুণ। এই ২০০ জন লোক যারা এখন শুধরে গিয়েছে, যারা এখন এক হয়ে দাঁড়িয়েছে, এরাই হলো আমার আসল ২০০টি উট, যারা আপনার সালতানাতকে সামনে নিয়ে যাবে। পুরো ময়দানে নিস্তব্ধতা ছেয়ে গেল। মোল্লার এই ব্যাখ্যা সবার হৃদয়ে ছুঁয়ে গিয়েছিল। বাদশাহ এতই প্রভাবিত হলেন যে তিনি নিজের রাজকীয় পাগড়ি খুলে মোল্লার সম্মানে মাথা নত করলেন। মোল্লা, বাদশাহ বললেন, আজ তুমি আমাকে শুধু এক নতুন আবিষ্কার নয়, বরং ইনসানিয়তের এক নতুন পাঠ পড়ালে। আমি ওয়াদা করছি, আজ থেকে অক্সের গ্রাম আমার সালতানাতের ইলমের, জ্ঞানের কেন্দ্র হবে। বাদশাহ শের খানকে নিজের সেনাবাহিনীর এক সম্মানিত কমান্ডার ঘোষণা করলেন, এই শর্তে যে সে নিজের শক্তি শুধু রক্ষার জন্য ব্যবহার করবে।
শেরখান তলোয়ার তুলে কসম খেল। আর করিম? বাদশাহ করিমকে রাজকীয় বাজারের প্রধান পরিদর্শক, ইন্সপেক্টর নিযুক্ত করলেন। কারণ যে মানুষ মোল্লা নাসিরুদ্দিনের ধাঁধা আর মির্জা গাজীর ছলের মাঝখান থেকে বেরিয়েও ইমানদার থাকতে পারে, তার চেয়ে ভালো ব্যবসা কেউ বুঝবে না। উৎসব শুরু হল। ঢোলনাড়া বাজতে লাগল। আকাশে এখনও সেই রং বেরঙের বেলুন ভাসছিল, যা স্বাধীনতার আর আশার প্রতীক হয়ে গিয়েছিল। মোল্লা নাসিরুদ্দিন ভিড় থেকে ধীরে ধীরে আলাদা হয়ে গেলেন। তিনি নিজের পুরনো গদি অর্থাৎ জিন নিজের গাধার ওপর রাখলেন। করিম তাকে দেখতে পেল। সে দৌড়ে আসল। মোল্লাজি, আপনি যাচ্ছেন? থেকে যান না, এবার তো ভালো দিন এসেছে। আপনি আমাদের সাথে মহলে কেন চলেন না? মোল্লা গাধার ওপর বসতে বসতে নিজের দাড়িতে হাত বোলালেন। করিম, আমার বন্ধু, স্থির জল আর থমকে যাওয়া ফকির দুটোই খারাপ হয়ে যায়। আমার কাজ এখানে শেষ হল। আমি তোমার ভেতরের আগুনের স্ফুলিঙ্গ দিয়েছিলাম, এখন তুমি মাশাল হয়ে গেছ। তোমার এখন আর আমাকে দরকার নেই। কিন্তু মোল্লাজি, করিমের চোখে জল ছিল, আমি আপনার ঋণ কিভাবে শোধ করব? ওই 200 মুদ্রার থলি, সেটা তো আমি বেলুন বানাতে খরচ করে ফেললাম। মোল্লা জোরে হাসলেন। আরে পাগলা, ওই মুদ্রা তো আমি নিজে ধার নিয়েছিলাম তোমারই বিবির কাছ থেকে, যখন সে বিয়ের গয়না বন্ধক রাখতে যাচ্ছিল। আমি শুধু তার টাকা তোমাকে রাজকীয় মোহর লাগিয়ে দিয়েছিলাম, যাতে তোমার মনে হয় যে কোনো বড়লোক তোমার ওপর ভরসা করছে। মানুষকে প্রায়ই নিজের শক্তি চেনার জন্য শুধু একটা মিথ্যে সাহারার দরকার হয়। করিম হাঁ হয়ে গেল। তার স্ত্রী যে পিছনে দাঁড়িয়েছিল সে হাসছিল। মোল্লা তাকে আগেই বুঝিয়ে দিয়েছিলেন। যাও করিম, মোল্লা বললেন, নিজের জীবন বাঁচো আর মনে রেখো, যখনই বিপদ আসবে তখন আকাশের দিকে তাকাবে। জবাব সবসময় ওপরে না থাকে, বরং তোমার ওপরে দেখার দৃষ্টিভঙ্গিতে থাকে। মোল্লা নিজের গাধাকে ইশারা করলেন। গাধা ডাকল আর ধুলো উড়িয়ে অস্তগামী সূর্যের দিকে চলতে লাগল। করিম আর পুরো গ্রাম তাকে ততক্ষণ দেখতে থাকল যতক্ষণ না দিগন্তে মিলিয়ে গেলেন। মোল্লা নাসিরুদ্দিন চলে গেলেন, কিন্তু তিনি নিজের পেছনে এমন এক কাহিনী রেখে গেলেন যা শতাব্দী ধরে শোনা যাওয়ার মতো ছিল। এক এমন কাহিনী যা প্রমাণ করে দিল যে দুনিয়ায় সবচেয়ে বড় শক্তি দৌলত নয়, বরং সঠিক সময় সঠিক বুদ্ধির ব্যবহার। সেই যাতে অক্সের গ্রামের প্রতি ঘরে প্রদীপ জ্বলল। কিন্তু এই প্রদীপ শুধু আলোর জন্য ছিল না, এগুলো ছিল সেই বিশ্বাসের জন্য যে যদি নিয়ত পরিষ্কার থাকে তবে মানুষ আকাশেও মহল বানাতে পারে, আর বিনা পুরুষ স্ত্রীর উঁটও জন্ম দিতে পারে। আর মির্জা গাজী? বলা হয় জেলে সে আজও দেওয়ালের ওপর উঁটের ছবি বানায়, এটা বোঝার চেষ্টায় যে আসলে সে ভুলটা কোথায় করেছিল। সে এটা বুঝতে পারেনি যে সে লোহা আর সোনার ওপর ভরসা করেছিল, যেখানে মোল্লা মানুষের ওপর ভরসা করেছিলেন। তো বন্ধুরা, এই ছিল মোল্লা নাসিরুদ্দিনের সেই মহান হেকায়েত। 200টি উটের সেই সওদা যা পাগলামি দিয়ে শুরু হয়েছিল আর এক পুরো সালতানাতের ভাগ্য বদলে শেষ হল। মোল্লা আমাদের শেখালেন যে সমস্যা যতই বড় কেন না হোক না, চাই তা দারিদ্র হোক, জালিম শাসক হোক বা অসম্ভব শর্ত, যদি আপনার কাছে ধৈর্য, সততা আর সামান্য বুদ্ধিমত্তা থাকে তবে আপনি প্রতিটা বাজি জিততে পারেন। করিমের কাহিনী আমাদের বলে যে নিজের ওপর ভরসা রাখাই সবচেয়ে বড় জাদু, আর শের খানের কাহিনী বলে যে মন্দকেও ভালোয় বদলানো যায়, শুধু তাকে সঠিক দিক দেখানোর লোকের দরকার হয়। এখন আপনি নিজের জীবনের আয়নায় দেখুন, আপনিও কি কোনো না পুরুষ না স্ত্রীর মতো অসম্ভব শর্তে ভয় পাচ্ছেন? মনে রাখবেন, ওই শর্ত আপনার বাধা নয়, বরং আপনার উড্ডয়নের বেলুন। কেমন লাগলো আপনাদের মোল্লা নাসিরুদ্দিনের এই অদ্ভুত আর রোমাঞ্চকর যাত্রা? মোল্লার এই শেষ চাল কি আপনাদেরও চমকে দিয়েছে? যদি এই কাহিনী আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে আর আপনাদের জীবনে এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে থাকে, তবে একে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। নেকি আর জ্ঞান বিললে বাড়ে, একেবারে ওই আকাশে ওড়া বেলুনগুলোর মতো। তাহলে দেরি কিসের? এখনই ওই লাইক বোতামটি টিপুন, কারণ আপনার একটা লাইক আমাদের সাহসকে আকাশ পর্যন্ত নিয়ে যায়। নিজের বন্ধু আর পরিবারের সাথে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে মোল্লার এই শিক্ষা তাদের কাছেও পৌঁছতে পারে। আর হ্যাঁ, যদি আপনারা চান যে এমনই রহস্যময়, জ্ঞানবর্ধক আর গায়ের লোন খাড়া করে দেওয়া কাহিনী আপনাদের কাছে সবথেকে আগে পৌঁছায়, তবে সালাম ভয়েসকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর ঘণ্টার চিহ্নটি অবশ্যই টিপবেন। আমরা আবার ফিরব আরও একটি এমনই দাস্তান নিয়ে যা আপনার চিন্তা বদলে দেবে। ততক্ষণের জন্য নেকি করতে থাকুন আর কর্মের ওপর ভরসা রাখুন।